হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের 3 নম্বর চ্যাপ্টার। যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস, তাই আমি একটু বলে রাখি, প্রতি বছর দেখা যায় অ্যাডমিশনে, যেমন বুয়েটে ধরো তোমার স্টুডেন্টরা কিন্তু ফিজিক্স আর ম্যাথে প্রায় সমান, ভালো স্টুডেন্টরা দেখবে ফিজিক্স ম্যাথে প্রায়ই কী করছে, একই রকমের অ্যান্সার করছে, বাট কেমিস্ট্রির জন্য দেখবে মেরিট পজিশন কারো 100-এর ভিতর থাকলে কেউ দেখবে অনেক পিছিয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে আমরা ম্যাথমেটিক্স এবং কি ফিজিক্সে যে পরিমাণ এফোর্ট দিই, কেমিস্ট্রিতে কিন্তু একই পরিমাণ এফোর্ট দিই না, বাট কেমিস্ট্রিতে হচ্ছে আরও অনেক কম এফোর্ট দিয়েও অনেক ভালো রেজাল্ট করা যায়। এর কারণ হচ্ছে ফিজিক্সে দেখবা তোমার প্র্যাকটিস করার জন্য অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা লাগছে, অনেক বই পড়া লাগছে, বাট কেমিস্ট্রিতে যদি তুমি কোনো একটা টপিক বুঝে যাও, যেমন ধরো কি আজকের আমরা দেখবো যোগের আকৃতি, এটা যদি আমি বুঝেই যাই, বা বাফার দ্রবণ, আমরা যখন কোনো এক ক্লাসে দেখবো বাফার দ্রবণ যদি তুমি বুঝেই যাও, তাহলে এখানে বিভিন্ন ডাইমেনশন থেকে কোয়েশ্চেন আসলেও তুমি এগুলো অ্যান্সার করতে পারবে। আজকে বলে রাখি, আমরা মূলত পড়াবো সমযোজী যৌগের হাইব্রিডাইজেশন, এরপর সমযোজী যৌগের অণুর আকৃতি কীরকম হবে, এরপর আমরা দেখাবো জটিল যৌগের ক্ষেত্রে হাইব্রিডাইজেশন কি হবে, এরপর আমরা জটিল যৌগের ম্যাগনেটিক মোমেন্ট কি হবে, এটা কি প্যারা চৌম্বক হবে নাকি ডায়া চৌম্বক হবে, এরপর জটিল যৌগের আকৃতি দেখব, সাথে আমরা আরেকটা টপিক দেখব বন্ড অর্ডার, আর আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম বা পিরিয়ডিক প্রপার্টি যেগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমি দেখাচ্ছি, বোর্ডে লিখে রেখেছি, দেখো সমযোজী যৌগের হাইব্রিডাইজেশন বের করার জন্য একটা ওয়ে, এটা কোনো টেকনিক না, এটা আসলে একটা হিসেব। এগুলো আমরা বিভিন্নভাবে হিসেব করতে পারবো, যেমন আমরা লোন পেয়ার বন্ড পেয়ার হিসেব করো কোনো যৌগের হাইব্রিডাইজেশন বের করতে পারবো, বাট এখানে আমি যেটা লিখেছি এটা হচ্ছে দেখেছি ইন জেনারেল তোমাদের বুঝতে অনেক সুবিধা হয়। এখানে আমি কি লিখেছি দেখো তো, x = ½ v + m - c + a। এ মানে হচ্ছে কি অ্যানায়নের চার্জ, দ্যাট মিনস কোনো যৌগ যদি নেগেটিভলি চার্জড হয় ওই চার্জ সংখ্যাটা বা ঋণাত্মক চার্জে চার্জিত হয় ওইটা কত হবে তা। সি হচ্ছে ক্যাটায়নের চার্জ। এম মানে হচ্ছে কি মনোভ্যালেন্ট বা একযোজী পরমাণু সংখ্যা। কোন সংখ্যা? মনোভ্যালেন্ট বা একযোজী পরমাণুর সংখ্যা যারা কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত আছে, যেমন CH4 যৌগটা যদি হয় তাহলে একযোজী কে আছে? একযোজী ইন জেনারেল আমরা জানি হাইড্রোজেন, হ্যালোজেন, এগুলো সবগুলো কি একযোজী মৌল বা মনোভ্যালেন্ট, এখান থেকে এসেছে এম। যেমন CH4-এ একযোজী আছে কয়টা? 4টা। আর ভি মানে হচ্ছে কি কেন্দ্রীয় পরমাণুর বাইরের শেল বা ভ্যালেন্স শেল বা যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা। যেমন CH4 যদি হয়, এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কার্বন, কার্বন গ্রুপ 4-এর মৌল বা 14-এর মৌল, দ্যাট মিনস হচ্ছে এর বাইরে ইলেকট্রন আছে কয়টা? 4টা, দ্যাট মিনস কি বাইরের শেলে ইলেকট্রন আছে 4টা। আর এক্স মানে হচ্ছে কি হাইব্রিড অরবিটাল সংখ্যা বা সংকরিত অরবিটাল সংখ্যা। তাহলে কি লিখেছি একবার সবাই মুখে বলে নিও, এক্স হচ্ছে হাইব্রিড অরবিটাল সংখ্যা ইকুয়াল ½ কেন দিয়েছি? কারণ এটা যেহেতু কি সমযোজী যৌগ, তাহলে কয়টা যৌগের কয়টা তোমার পরমাণুর মধ্যে বন্ধন হবে? 2 জনের মধ্যে বন্ধন হবে, তাই না? দ্যাট মিনস 2 জনের Get your best tutor in a smart way. Download Baidu Academy app. মধ্যে বন্ধন হলে এটা কি হয়ে যাবে? 2 দিয়ে ভাগ হয়ে যাবে। আর দেখো ক্যাটায়নের চার্জ কেন কি হচ্ছে? নেগেটিভ হচ্ছে, কারণ কোনো যৌগ যদি পজিটিভলি চার্জড হয়, দ্যাট মিনস অ্যামোনিয়াম প্লাস পজিটিভলি চার্জ বা ধনাত্মক চার্জে চার্জিত, এর মানে আমরা বুঝি এই যৌগ থেকে একটা ইলেকট্রন চলে গিয়েছে। আবার যদি নেগেটিভলি চার্জড হয় বা ঋণাত্মক চার্জে চার্জিত হয়, যেমন সালফেট 2-, আমরা দেখব 2- মানে কি এখন এর মধ্যে আরও 2টা ইলেকট্রন আসছে, যেহেতু ইলেকট্রন আসছে সেজন্য এটা কি হয়ে যাচ্ছে? যোগ। আর যেহেতু এটা কি হয়ে যাচ্ছে? ক্যাটায়নের চার্জ মানে ইলেকট্রন চলে যাওয়া, সেই জন্য এটা কি হয়ে যাচ্ছে? মাইনাস। দ্যাট মিনস এটা আসলে পুরোটা কি করছি আমরা? ইলেকট্রন সংখ্যা হিসেব করছি। এবার দেখো আমি আরেকটা ইকুয়েশন লিখে রেখেছি বা সমীকরণ লিখে রেখেছি, লোন পেয়ার এলপি মানে হচ্ছে মুক্ত জোড় ইকুয়াল কি হবে? এক্স মাইনাস এম মাইনাস ডি। এক্স মানে হচ্ছে কি হাইব্রিড অরবিটাল সংখ্যা, আর এম মানে হচ্ছে মনোভ্যালেন্ট বা একযোজী পরমাণুর সংখ্যা। মনোভ্যালেন্ট বা একযোজী আছে কারা? হাইড্রোজেন আছে, হ্যালোজেনগুলো আছে। আর ডি মানে হচ্ছে ডাইভ্যালেন্ট বা দ্বিযোজী পরমাণুর সংখ্যা। দ্বিযোজী কে আছে? অক্সিজেন, সালফার, এগুলো সবগুলোই দ্বিযোজী। এবার আমরা একটু দেখি এক্সাম্পলের মাধ্যমে কিভাবে আমরা হাইব্রিডাইজেশন বের করতে পারবো। প্রথমে আমি একদম ইজি থেকে শুরু করছি। ধরে নাও CH4, এটার হাইব্রিড অরবিটাল সংখ্যা যদি আমাদের হিসেব করতে হয় তাহলে কি হবে? ½ ভি হচ্ছে কি কেন্দ্রীয় পরমাণু কে আছে? এখানে কার্বন, এর বাইরের শেলে ইলেকট্রন কয়টা আছে? ও যেহেতু গ্রুপ 14 বা 4-এ, দ্যাট মিনস বাইরের শেলে আছে কয়টা? 4টা। আর মনোভ্যালেন্ট আছে কয়টা? 4টা। ওর মধ্যে কি কোনো পজিটিভ বা নেগেটিভ চার্জ আছে? নাই। দ্যাট মিনস কি হবে? -0 + 0, দ্যাট মিনস কি হবে? ½ × 8 হয়ে গেল 4। হাইব্রিড অরবিটাল সংখ্যা যদি 4 হয় তাহলে হাইব্রিড অরবিটাল বা অরবিটাল লেগেছে কয়টা এই হাইব্রিডাইজেশন করার জন্য? 4টা। তাহলে কি হবে? একটা এস 3টা পি, দ্যাট মিনস কি হবে? sp3। যদি এই এক্স এর ভ্যালু আসতো 2 তাহলে লাগতো একটা এস একটা পি,
এখানে লিখে রাখি sp। যদি x এর ভ্যালু হতো 3 তাহলে এটা কোন হাইব্রিডাইজেশন হতো, একটা s দুইটা p, দ্যাট মিন্স কি হতো sp2, তাই না? sp2 হাইব্রিডাইজেশন হওয়ার জন্য কয়টা লাগবে, 3টা অরবিটাল লাগবে। যদি x = 4 হয়, এখানে লিখেছি যদি x = 5 হয় তাহলে কি হবে, sp3 তে কত হয় 4, সাথে একটা d হয়ে sp3d। এভাবে x = 6 হলে হবে sp3d2, x = 7 হলে হবে sp3d3। দেখো আমরা আরেক ধরনের হাইব্রিডাইজেশন দেখি যখন কি হয়ে যায়, sp3d না হয়ে dsp3 হয়ে যায়, যেগুলো আমরা জটিল যোগের ক্ষেত্রে দেখব। এখানে আমরা এগুলো দেখছি না, ওইখানে আমি বলবো হচ্ছে এই দুইটা হাইব্রিডাইজেশনের মধ্যে কোনটা বেশি স্থিতিশীল, দ্যাট মিন্স এটা হওয়া ভালো নাকি এটা হওয়া ভালো। আপাতত দেখো আমরা আরও কয়েকটা এক্সাম্পল পড়ে ফেলি। যেমন তোমাকে যদি দিয়ে দেয়, আচ্ছা এখানে লোন পেয়ার কি হবে, লোন পেয়ার সমান আমরা জানি x - m - d, তাহলে x এর ভ্যালু কত আছে ওর 4, আর এর মধ্যে মনোভ্যালেন্ট আছে তাও 4টা, ডাইভ্যালেন্ট নাই, দ্যাট মিন্স লোন পেয়ার কি 0। এবার যদি তোমাকে দিয়ে দেয় সালফেট 2-, তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু কে আছে, সালফার। সালফার গ্রুপ কিসের মৌল, 6 বা 16, দ্যাট মিন্স এর বাইরের শেলে ইলেকট্রন আছে কয়টা, 6টা। এর মধ্যে কি মনোভ্যালেন্ট আছে, অক্সিজেন তো মনোভ্যালেন্ট বা একযোজি না, অক্সিজেন হচ্ছে দ্বিযোজি, তাহলে একযোজি পরমাণু নাই, এটা কি হয়ে গেল 0। মাইনাস ক্যাটায়নের চার্জ, এই যৌগটা কি ধনাত্মক চার্জে চার্জিত না, তাহলে এখানে কি হবে, এটাও 0। প্লাস অ্যানায়নের চার্জ, অ্যানায়নের চার্জ দ্যাট মিন্স নেগেটিভ চার্জে চার্জিত কয়টা, দুইটা চার্জ আছে, দ্যাট মিন্স দুইটা ইলেকট্রন ওর মধ্যে আসছে, তাহলে এটা যোগ হবে, তাহলে কি হবে 1/2 × 8, দ্যাট মিন্স হয়ে গেল 4 মানে কি sp3। এবার যদি তোমাকে দিয়ে দেয় অ্যামোনিয়া, আর এর মধ্যে কি লোন পেয়ার আছে, লোন পেয়ার সমান কি হবে x - m - d, x এর ভ্যালু কত 4, m তো নেই, আর ডাইভ্যালেন্ট বা দ্বিযোজি অক্সিজেন আছে কয়টা, 4টা, দ্যাট মিন্স এর মধ্যে লোন পেয়ার কি হবে 0। এবার যদি তোমাকে অ্যামোনিয়া দিয়ে দেয়, এটা তো একদম ইজি, এর মধ্যে নাইট্রোজেনের বাইরের শেলে ইলেকট্রন কয়টা আছে, 5টা, কেন গ্রুপ 5 এর মৌল বা 15 এর, মনোভ্যালেন্ট কয়টা আছে 3টা, এগুলো -0 + 0, দ্যাট মিন্স 1/2 × 8, তাহলে কি হয়ে যায় 4 মানে কি sp3 হাইব্রিডাইজেশন। আর এর মধ্যে লোন পেয়ার আছে কয়টা, দেখো হাইব্রিড অরবিটাল ছিল কয়টা, 4টা, দ্যাট মিন্স যুক্ত হওয়ার জায়গা ছিল কয়জনের জন্য, 4 জনের জন্য, বাট যুক্ত হয়েছে কয়টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন, দ্যাট মিন্স এর মধ্যে কি হবে একটা লোন পেয়ার আছে। আর আমরা যদি ইকুয়েশন দিয়ে দেখি x - m - d, দ্যাট মিন্স 4 মাইনাস মনোভ্যালেন্ট কয়টা, 3টা, ডাইভ্যালেন্ট নাই, দ্যাট মিন্স কি হবে 1। এবার আমরা আরও কিছু এক্সাম্পল দেখে নিচ্ছি। ধরো তোমাকে দিয়ে দিল জ্যানন হেক্সাফ্লুরাইড, তাহলে এর x = কি হবে 1/2, এখানে সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণু কে আছে, জ্যানন। জ্যানন আমরা জানি ইনার্ট গ্যাস বা কি নিষ্ক্রিয়, তাহলে এর বাইরের শেলে কয়টা ইলেকট্রন আছে, 8টা, আর এর সাথে মনোভ্যালেন্ট বা একযোজি ফ্লোরিন আছে কয়টা, 6টা, -0 + 0, তাহলে এটা কি হয়ে গেল 1/2 × 14, দ্যাট মিন্স কি হয়ে গেল 7 মানে কি একটা s 3টা p মিলে কোন হাইব্রিডাইজেশন, sp3। এর সাথে 4টা হলো না এখন, তাহলে d যদি 3টা দিই তাহলে কি একটা s 3টা p মিলে 4, 4 আর 3 কত 7। আর এই যোগের মধ্যে লোন পেয়ার আছে কয়টা, সেম -d। আর বা আমরা যদি সহজে যদি দেখি, এর মধ্যে হাইব্রিড অরবিটাল ছিল 7টা, হাইব্রিড অরবিটাল থাকা মানে এর মধ্যে জায়গা আছে কয়জনের যুক্ত হওয়ার, 7 জনের, বাট যুক্ত হয়েছে কয়জন, 6 জন, তাহলে লোন পেয়ার আছে কয়টা, একটা। আর আমরা এখানে দেখলে x এর ভ্যালু কত 7, আর m আছে মনোভ্যালেন্ট একযোজি কয়টা, 6টা, ডাইভ্যালেন্ট নেই, দ্যাট মিন্স লোন পেয়ার কত আসে 1। এবার আমরা আরেকটা যৌগ যদি দেখি IF7, এগুলাকে বলা হয় আন্তঃহ্যালোজেন যৌগ। আন্তঃহ্যালোজেন যৌগ কেন গঠিত হয়, দ্যাট মিন্স হচ্ছে কি হ্যালোজেনের সাথে হ্যালোজেনের যৌগ। যেমন আমরা দেখব হচ্ছে কি আয়োডিনের সাথে 7টা যুক্ত হয়েছে, আয়োডিনের সাথে একটা যুক্ত হতে পারে, ফ্লোরিন যত আয়োডিনের আকার তো বেশি, সেজন্য একটা যুক্ত হতে পারে, 3টা হতে পারে, 5টা হতে পারে, 7টা, এইভাবে বিজোড় সংখ্যক পরিমাণ যুক্ত হবে। যদি এটা ক্লোরিন হয়ে যেত আয়োডিনের জায়গায়, তাহলে দেখা যেত ফ্লোরিন একটা হচ্ছে, 3টা হচ্ছে, 5টা হচ্ছে, ইন জেনারেল 7টা হবে না। এর কারণ এর আকার যেহেতু ক্লোরিনের কি আয়োডিনের চেয়ে কম, সেজন্য এর পাশে কি হতে পারে না, 5টা ফ্লোরিন আসতে পারে না। যদি আসে ওই ক্ষেত্রে বেশি অ্যাস্টেরিক হিন্ড্রেন্স বা স্থানিক বাধার সম্মুখীন হয়ে যৌগটা অস্থিতিশীল হয়ে যাবে। এগুলো কি যৌগ বললাম, এগুলো বললাম হচ্ছে আন্তঃহ্যালোজেন যৌগ, তাই না? এগুলো কেন গঠিত হয়, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য মূলত গঠিত হয়। এবার দেখো আমাদের এটা তো মেইনটা বিষয় না, আমাদের বিষয় হচ্ছে এর হাইব্রিডাইজেশন বের করা। এর হাইব্রিডাইজেশন যদি বের করতে হয়, এর x = কি হবে 1/2, এখানে কেন্দ্রীয় পরমাণু কে আছে, আয়োডিন, তাই না? আয়োডিন হচ্ছে কিসের, গ্রুপ 17 বা 7, দ্যাট মিন্স এর বাইরের শেলে ইলেকট্রন আছে 7টা, মনোভ্যালেন্ট কয়টা আছে 7টা, -0 + 0, কেন -0 + 0, এই যৌগ কি না পজিটিভলিও চার্জ, দ্যাট মিন্স এর উপরে কোনো চার্জ আছে, কোনো পজিটিভ বা নেগেটিভ কিছু আছে নেই, তাহলে এটা কি হয়ে যাবে 1/2 × 14, বা আমি যদি একবারে লিখে দিতাম কি হয়ে যেত
7। দেখো তো এর পাশে যুক্ত হওয়ার জায়গা আছে কয়জনের জন্য? হাইব্রিড অরবিটাল কত? 7। যুক্ত হয়েছে কয়জন? 7 জনই যুক্ত হয়েছে। তাহলে এর মধ্যে লোন পেয়ার থাকবে? থাকবে না, লোন পেয়ার ইকুয়াল 0। এরপরও যদি তোমরা বের করতে চাও তোমরা কি করতে পারো, এক্স মাইনাস এম মাইনাস ডি, দ্যাট মিনস 7 মাইনাস মনোভ্যালেন্ট বাইক যদি আছে কয়টা? 7টা। তাহলে 7 মাইনাস 0, দ্যাট মিনস কি হয়ে যাবে? 0। এবার দেখি আমরা একটা আয়নের ক্ষেত্রে, ধরো তোমাকে দিয়ে দিল NO3 মাইনাস। ওকে, দেখি বলো তো এখানে কেন্দ্রীয় পরমাণু কি আছে? নাইট্রোজেন। যদি নাইট্রোজেন থাকে, নাইট্রোজেনের বাইরের শেলে বা ভ্যালেন্স শেলে ইলেকট্রন আছে কয়টা? 5টা। 5টা থাকলে এর ভি এর মান হবে কি? 5। এর সাথে কি কোনো একযোজী পরমাণু আছে? না, নেই। দ্যাট মিনস কি হবে? 0। কোনো পজিটিভ চার্জ আছে? না। পজিটিভ চার্জ থাকা মানে ইলেকট্রন চলে যাওয়া, সেই জন্য এটা কি হতো? মাইনাস। নেগেটিভ চার্জ আছে কয়টা? একটা। তাহলে এটা কি হবে? হাফ ইন্টু 6, দ্যাট মিনস কি হয়ে যাবে? 3। 3 মানে কি? একটা এস, দুইটা পি, sp2 হাইব্রিডাইজেশন। এবার যদি তোমাকে দিয়ে দেয় NH4+, তাহলে এখানে x ইকুয়াল, আচ্ছা এই যোগের ক্ষেত্রে লোন পেয়ার কি হবে? x মাইনাস এম মাইনাস ডি। তাহলে x কত? 3। মনোভ্যালেন্ট এর মধ্যে আছে? নেই। ডাইভ্যালেন্ট কয়টা আছে? 3টা। দ্যাট মিনস এটা কি হয়ে যাবে? 3 মাইনাস 0, দ্যাট মিনস কি? লোন পেয়ার 0। আর অ্যামোনিয়াম প্লাস যদি দিয়ে দেয় তাহলে এর ক্ষেত্রে কি হবে? নাইট্রোজেন বাইরের শেলে কত আছে? 5টা। প্লাস হাইড্রোজেন মনোভ্যালেন্ট কয়টা আছে? 4টা। মাইনাস ক্যাটায়নের চার্জ, এই যৌগটা তো পজিটিভলি চার্জ বা ধনাত্মক চার্জে চার্জিত। দ্যাট মিনস এর থেকে কয়টা ইলেকট্রন চলে গেছে? একটা। প্লাই না, একটা ক্যাটায়নের চার্জ, দ্যাট মিনস -1 প্লাস 0। তাহলে এটা কি হয়? হাফ ইন্টু 8, দ্যাট মিনস কি হয়ে যায়? 4। 4 মানে কি? sp3 হাইব্রিডাইজেশন। লোন পেয়ার আছে 4টা, যুক্ত হওয়ার জায়গা ছিল, যুক্ত হয়েছেও কয়জন? 4 জন। বা আমরা যদি বাইরে করি তাহলে x এর ভ্যালু কত? 4। মাইনাস মনোভ্যালেন্ট কয়টা আছে? 4টা। ডাইভ্যালেন্ট নাই, তাহলে কি হবে? 0। এবার আরো দুই তিনটা एग्जांपल। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. একটু দেখে নি, যদি দিয়ে দেয় POCl3 ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড, তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ফসফরাস হাফ। এর বাইরে ইলেকট্রন আছে কয়টা? নাইট্রোজেন, ফসফরাস, এগুলোতে একই গ্রুপে, দ্যাট মিনস 5টা ইলেকট্রন আছে। এর সাথে কি মনোভ্যালেন্ট আছে? হ্যাঁ। হ্যালোজেনগুলো কি হয়? একযোজী, দ্যাট মিনস ক্লোরিন আছে কয়টা? 3টা। মাইনাস ক্যাটায়নের চার্জ, ক্যাটায়নের চার্জও নেই, অ্যানায়নের চার্জ, দ্যাট মিনস হাফ ইন্টু 8, দ্যাট মিনস কি হয়ে যাবে? 4। 4 মানে হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন। লোন পেয়ার কি হবে? x মাইনাস এম মাইনাস ডি। x হচ্ছে তোমার কি? হাইব্রিড অরবিটাল সংখ্যা। হাইব্রিড অরবিটাল সংখ্যা কত? 4। মনোভ্যালেন্ট কয়টা যুক্ত আছে? 3টা যুক্ত আছে। ডাইভ্যালেন্ট দ্বিযোজী অক্সিজেন যুক্ত আছে না কয়টা? একটা। দ্যাট মিনস এখানেও কি নেই? কোনো লোন পেয়ার নেই, লোন পেয়ার 0। লোন পেয়ার কেন ইম্পর্ট্যান্ট? এটা হচ্ছে আমি যোগের আকৃতির পড়ানোর সময় দেখাবো। যদি লোন পেয়ার থাকে দেখবা যে আমাদের যোগের আকৃতি কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং লোন পেয়ার থাকলে যোগের মধ্যে আরেকটা টার্ম আমি বলে দিচ্ছি, ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হয়। কি বলেছি? ডাইপোল মোমেন্ট ক্রিয়েট হয়। দ্যাট মিনস আমরা যোগটা পোলার হবে নাকি নন পোলার হবে তাও বুঝতে পারবো। এটা আমি পরে একটা চার্ট পড়াবো। আপাতত কেন বলেছি? লোন পেয়ারের গুরুত্ব বোঝানোর জন্য। তো ওদের অনেক সময় কোয়েশ্চেনও দিয়ে দিতে পারে কোন নিচের কোন যোগের মধ্যে লোন পেয়ার আছে, এই যোগের হাইব্রিডাইজেশন কি বা গঠন লিখো। দেখো আমরা হ্যালোজেনের আরেকটা যৌগ পড়ে নিই। হ্যালোজেন বলছি ইনার্ট গ্যাসের জ্যানন ডাইফ্লুরাইড। তাহলে জ্যানন ডাইফ্লুরাইড যদি হয় এর এক্স বের করব কিভাবে? জ্যাননের বাইরে ইলেকট্রন আছে কয়টা? 8টা। আর এর সাথে একযোজী আছে কয়টা? 2টা। ক্যাটায়নের চার্জ, অ্যানায়নের চার্জ নেই, দ্যাট মিনস কি হবে? হাফ ইন্টু 10, দ্যাট মিনস কি হয়ে যায়? 5। 5 মানে sp3-তে কত হয়? 4, সাথে একটা ডি হবে। আর এখানে কোনো লোন পেয়ার আছে? যুক্ত হওয়ার জায়গা ছিল কয়জনের জন্য? 5 জনের জন্য। যুক্ত হয়েছে কয়জন? 2 জন। তাহলে কয়টা লোন পেয়ার আছে? 3টা। এরপরে যদি আমরা বের করতে চাই তাহলে x মাইনাস এম মাইনাস ডি। x হচ্ছে কি? 5। x মানে কি? হাইব্রিড অরবিটাল সংখ্যা। হাইব্রিড অরবিটাল সংখ্যা মানে কেন্দ্রীয় পরমাণুর চারপাশে যুক্ত হওয়ার জায়গা আছে কয়জনের জন্য, এটা বুঝে। একযোজী আছে কয়টা? 2টা। দ্বিযোজী নাই, দ্যাট মিনস কি হবে? 3। তাহলে এই যোগে লোন পেয়ার আছে কয়টা? 3টা। দেখো এরপর আমি একটা চার্ট লিখব, আপাতত তোমরা এটুক নোট করে নাও। আচ্ছা ভাইরা দেখো আমি চার্টটা এখানে এঁকে রেখেছি। চার্টে কি আছে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটু বলে দিচ্ছি। এক্স আমরা একটু আগে পড়েছি হাইব্রিড অরবিটাল সংখ্যা, আর এক্স এর ভ্যালু আমি এখানে কি লিখেছি? 2 হতে পারে, 3 হতে পারে, এভাবে 7 পর্যন্ত লিখেছি, তাই না? এক্স যদি 2 হয় আমাদের হাইব্রিডাইজেশন বা সংকরায়ন হয় 2টা অরবিটাল থেকে 2টা হাইব্রিড অরবিটাল হয়েছে, দ্যাট মিনস কি sp। 3 হলে sp2, 4 হলে sp3, 5 হলে sp3d, 6 হলে sp3d2 আর 7 হলে sp3d3। এই চার্টটা আমাদের একদম বেসিক একটা চার্ট। এই চার্ট আমাদের যোগের অনুর গঠন
বোঝার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। দ্যাট মিনস তুমি যদি এই চার্টটা ভালোভাবে না বুঝো, আমরা পরে আরও কিছু যৌগের অণুর গঠন পড়বো, এগুলো আমরা পারবো না। এবং অ্যাডমিশনে এই যৌগের অণুর গঠনটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, কারণ হাইব্রিডাইজেশন তো আমরা অনেক সহজেই বের করে ফেলতে পারি। এবার দেখো তো লোন পেয়ার আমরা বের করেছি। এই চার্টে আমি যতগুলো এক্সাম্পল দিয়েছি, এই যে দেখো যতগুলো এক্সাম্পল আছে সবগুলোর ক্ষেত্রে ইন জেনারেল লোন পেয়ার কি 0। এরপর আমি একটা টার্ম লিখেছি, লোন পেয়ার তো আমরা বের করতে পারি, ডাইপোল মোমেন্ট। ডাইপোল মোমেন্ট এই টার্মটা তোমরা একটু কম শুনো, বাট এটা খুবই ইম্পর্ট্যান্ট, এখান থেকে অ্যাডমিশনে কোয়েশ্চেন আসে। এর আগে যেমন বুয়েটে কোয়েশ্চেন আসছিল কার্বন ডাইঅক্সাইডের অণু নন পোলার কেন, ওইটা আমি পরে ব্যাখ্যা করছি, বাট এই টার্মটাও আমাদের লাগবে। এবং এখানে যতগুলো যৌগের অণুর গঠন আমি দেখিয়েছি, এগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমাম সবগুলোর ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট 0। আমি দেখাবো কোন ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট 0 হবে না। যেমন এখানে একটা জামালা আছে, যেমন এটার ক্ষেত্রে ডাইপোল মোমেন্ট 0 না হতে পারে, এটা আমি যখন ডাইপোল মোমেন্ট পড়াবো তখন দেখাবো। এবার দেখো এখানে আমি দুইটা কলামে লিখেছি, একটাতে লিখেছি জ্যামিতিক গঠন, আরেকটাতে লিখেছি যৌগের আকৃতি। যেহেতু এখানে লোন পেয়ার 0, সেজন্য জ্যামিতিক গঠন আর যৌগের আকৃতি দুইটা কি হয়ে যাচ্ছে, একই হয়ে যাচ্ছে। এগুলো এখনও তোমাদের বুঝতে ঝামেলা হচ্ছে বা এগুলো তোমরা বুঝো না, এগুলো আমি বুঝিয়ে দিব। আমি জাস্ট আপাতত পড়ে নিচ্ছি যাতে তোমরা লেখাগুলো বুঝতে পারো। যেমন দেখো তো জ্যামিতিক গঠনের মধ্যে যদি হয় এসপি হাইব্রিডাইজেশন, তাহলে হয়ে যাচ্ছে সরলরৈখিক। sp2 হলে ত্রিকোণাকার সমতলীয়, কেন এমন হচ্ছে তাও আমি বলবো। আর sp3 হলে চতুস্তলকীয়। যদি 5 হয় x এর ভ্যালু, তখন কি হয় ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, দ্যাট মিনস ট্রাইগোনাল বাইপিরামাইডাল। আর যদি 6 হয় তাহলে হয় অক্টাহেড্রাল বা অষ্টতলকীয়। যদি 7 হয় তাহলে হয় পেন্টাগোনাল বাইপিরামাইডাল বা কি পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। এবার দেখো আমি বলেছি জ্যামিতিক গঠন আর যৌগের আকৃতি দুইটা ভিন্ন জিনিস, বাট বলেছি এই দুইটা সেম হয়ে যাবে। কখন সেম হবে? যদি যৌগের লোন পেয়ার 0 হয়। দ্যাট মিনস লোন পেয়ার যদি 0 হয় তখন এই দুইটা কি হয়ে যায়, সমান। এছাড়া ভিন্ন ভিন্ন হবে। এর কারণ হচ্ছে যৌগের আকৃতি যখন হিসাব করা হয় তখন লোন পেয়ার ইলেকট্রন থাকলে ওইটাকে আমরা কাউন্ট করি না। তাহলে যেহেতু আমরা কাউন্টই করছি না, দ্যাট মিনস ওর স্ট্রাকচার নিঃসন্দেহ ওর অরবিটালের যে জ্যামিতিক গঠনটা ছিল ওই অনুযায়ী হবে না। বিষয়টা বুঝে যাচ্ছে? এই ক্ষেত্রে হচ্ছে সমান, দুইটাই হচ্ছে একই, এটা অষ্টতলকীয় এটা অষ্টতলকীয়। দ্যাট মিনস যৌগের আকৃতি জিজ্ঞেস করলে অষ্টতলকীয় হবে, জ্যামিতিক গঠন জিজ্ঞেস করলে তাও কি হবে, অষ্টতলকীয় হবে। বাট যদি লোন পেয়ার থাকে তখন কিন্তু এই দুইটা টার্ম ভিন্ন ভিন্ন হবে। যৌগের আকৃতি জিজ্ঞেস করলে তখন লোন পেয়ার আমরা কাউন্ট করতে পারবো না, জিনিসটা আমি বুঝিয়ে দিব পরে। এবার দেখো এক্সাম্পলের মধ্যে এগুলো দিয়ে রেখেছি। বেরিলিয়াম ক্লোরাইড যদি হয়, বেরিয়াম এটার এক্স বের করতে পারবো না আমরা। এর বাইরের শেলে ইলেকট্রন আছে কয়টা, 2টা। ওর অ্যাটমিক নাম্বার কত, 4। তাহলে এর বাইরের শেলে ইলেকট্রন আছে 2টা, মনোভ্যালেন্ট আছে কয়টা, 2টা। তাহলে হাফ 2 + 2, দ্যাট মিনস হাফ ইন্টু 4 আসে কত, 2। 2 আসা মানে কি হয়ে যাবে, sp হাইব্রিডাইজেশন, তাই না? আবার কার্বন ডাইঅক্সাইডের জন্য যদি হয়, দেখো কার্বন ডাইঅক্সাইডের জন্য কার্বনের বাইরের শেলে ইলেকট্রন আছে কয়টা, 4টা। আর মনোভ্যালেন্ট নাই, ডাইভ্যালেন্ট তো আমাদের কাউন্ট করতে হয় না, মাইনাস ক্যাটায়নের চার্জ, অ্যানায়নের চার্জ কিছুই নেই। তাহলে এগুলো সবগুলো কি 0। দ্যাট মিনস কি আসে, 2 মানে কোন হাইব্রিডাইজেশন, sp হাইব্রিডাইজেশন। এরপর BCl3 এ বোরনের বাইরে ইলেকট্রন আছে কয়টা, 3টা। ক্লোরিন আছে মনোভ্যালেন্ট 3টা, তাহলে 6/2 এর মানে কত, 3। আর যদি হাইব্রিড অরবিটাল সংখ্যা 3 হয় তাহলে কি হবে, sp2 হাইব্রিডাইজেশন। দ্যাট মিনস একটা s 2টা p মিলে হাইব্রিডাইজেশন করবে। আর CH4 এর ক্ষেত্রে দেখো তো কি হয়ে যাচ্ছে, এটা তো আমরা আগেই দেখিয়েছি। কার্বনের বাইরে 4টা, মনোভ্যালেন্ট 4, এটাকে 2 দিয়ে ভাগ করলে কি হয়ে যায়, 4 মানে sp3 হাইব্রিডাইজেশন। PCl5 এর ক্ষেত্রে তাও ফসফরাসের বাইরে ইলেকট্রন কয়টা আছে, 5টা। ক্লোরিন আছে কয়টা, মনোভ্যালেন্ট 5টা আছে, বাইক যদি 5টা আছে তাহলে 10/2, দ্যাট মিনস কি হয়ে যায় 2। কেন করি, কারণ হচ্ছে এটা সমযোজী যৌগের ক্ষেত্রে দুইজনের মধ্যে ইলেকট্রন শেয়ার হয় বলে। তাহলে 5 হয়, 5 মানে sp3 মিলে কয়টা হয়, 4টা হাইব্রিড অরবিটাল, সাথে একটা d মিলে 5টা। এবার দেখো SF6 IF7 তো এগুলো আগে আমি দেখিয়েছি। এরপরে একটা টার্ম লিখেছি, এটা হচ্ছে বন্ধন কোণ। বন্ধন কোণ মানে হচ্ছে কি, বন্ধন কোণ মানে হলো কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত পরমাণুগুলো যে কোণে যুক্ত থাকে। দ্যাট মিনস বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু কি, বেরিলিয়াম, এর সাথে যুক্ত আছে কে, ক্লোরিন। তাহলে ClVeCl, এই বন্ড অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে 180 ডিগ্রি। আবার কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে হয় এরকম, দেখো সরলরৈখিক, তাহলে এটাও কি হয়ে যায় 180 ডিগ্রি। এবার একটু দেখো এটা সরলরৈখিক কেন হয়, আমাদের সব জায়গায় এখন যে কথাটা বলবো এই কথাটা লাগবে, এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। দেখো কোনো যৌগ গঠনের ফার্স্ট কন্ডিশন হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত পরমাণুগুলো এমনভাবে যুক্ত হবে যাতে তাদের মধ্যে বিকর্ষণ হয় সবচেয়ে কম। আর বিকর্ষণ বা রিপালশন যদি সবচেয়ে কম হয় তাহলে যৌগের স্টেবিলিটি সবচেয়ে বেশি হবে। আমি কি বলেছি, আরেকবার বলছি, কোনো যৌগে
কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত পরমাণুগুলা এমনভাবে যুক্ত হবে যাতে তাদের মধ্যে রিপালশন বা বিকর্ষণ হয় সবচেয়ে কম। রিপালশন বা বিকর্ষণ যত কম হবে এর মানে ওই যৌগ তত কি না, যত কম হবে তত ওই যৌগ কী হবে, স্থায়ী হবে। দ্যাট মিনস ওই যৌগ কী না, অস্থিতিশীল না। বুঝে যাচ্ছে? যত বিকর্ষণ, দ্যাট মিনস আমাদের মেইন টার্গেট হবে যৌগের অনুগঠনের ক্ষেত্রে এর মধ্যে রিপালশন কম করা। এর জন্য আমাদের একটা থিওরিও আছে, কারণ আমাদের তো লোন পেয়ার বন্ড পেয়ার দুইটাই যখন এসে যায় তখন বিএসসি পিআর থিওরি থেকে আমরা জানি কি লোন পেয়ার বিকর্ষণ হয় সবচেয়ে বেশি। বাট এখানে তো আমি এখন যে চার্ট পড়াচ্ছি এখানে লোন পেয়ার সবগুলোর জন্য 0। দ্যাট মিনস ওই কথার ফার্স্ট টার্মটা আমাদের এখনও লাগবে না। এরপর লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ, এরপর কি হয় বন্ড পেয়ার বিকর্ষণ। তোমাদের অনেকের মনে হয় লোন পেয়ার বন্ড পেয়ার বুঝতে ঝামেলা হচ্ছে, আমি একটু ছোট করে দেখিয়ে দিচ্ছি। যেমন ধরো নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 7, তাহলে 1s2 2s2 2px 2py 2pz এগুলো 1 1 করে। তাহলে এটা হচ্ছে ওর ভ্যালেন্স শেল বা বাইরের শেল, তাই না? এর মধ্যে দেখো তো 2s2 তো কী অবস্থায় আছে, কাপল বা যুগ্ম অবস্থায় আছে। দ্যাট মিনস এটা কি হয়ে যাবে লোন পেয়ার। আর এগুলোর সাথে যেমন ধরো হাইড্রোজেনের সাথে এমনি যুক্ত হতে পারবে, দ্যাট মিনস এগুলো হয় কি বিপি। আবার অক্সিজেনের ক্ষেত্রে কি হয়ে যাবে 2s2 2px2, দ্যাট মিনস লোন পেয়ার হয়ে যাবে কয়টা, 2টা, আর বন্ড পেয়ার থাকবে বাকি 2টা। এবার দেখো তাহলে বেরিলিয়াম ক্লোরাইড দ্যাট মিনস BeCl2 যৌগের ক্ষেত্রে যৌগের আকৃতি কি হবে, কেন্দ্রীয় পরমাণু কেন্দ্রে কে থাকবে, একটু এদিকে দেখো, কেন্দ্রে থাকবে কে বেরিলিয়াম, এর সাথে এদিকে একটা হাইব্রিড অরবিটাল থাকবে, এদিকে একটা হাইব্রিড অরবিটাল থাকবে। এখানে এসে যুক্ত হবে কি ক্লোরিন, এখানে এসে যুক্ত হবে আরেকটা ক্লোরিন, কোন অরবিটাল দ্বারা, পি অরবিটাল দ্বারা। বুঝে যাচ্ছে বিষয়টা? তাহলে কেন্দ্রীয় পরমাণুর সাথে এর কোণ হয়ে যাবে কত, 180 ডিগ্রি। এবার দেখো যদি BCl3 হয় ওই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, BCl3 তে সেন্ট্রাল অ্যাটম কে আছে, বোরন আছে, তাই না? এই যে দেখো, Get your best tutor in a smart way. Download Baidu Academy app. বোরন আছে, এর হাইব্রিড অরবিটাল কয়টা আছে, BCl3 এ 3টা। দ্যাট মিনস এই চারপাশে বসার জায়গা আছে কয়জনের জন্য, 3 জনের জন্য। এসে যুক্ত হয়েছে কয়টা ক্লোরিন, 3টা ক্লোরিনই যুক্ত হয়েছে, কোনো লোন পেয়ার নাই। দেখো এখানে সেন্ট্রাল অ্যাটম কে তোমার বোরন, আর বসার জায়গা আছে ওর চারপাশে কয়টা, 3টা। এবং এখানে এসে যুক্ত হচ্ছে কি ক্লোরিন, কি অরবিটাল দ্বারা, 2p যে কোনো একটা অরবিটাল, 2px 2py হতে পারে, 2pz যে কোনো একটা দ্বারা যুক্ত হচ্ছে। তাহলে এবার দেখো তো এখানে বন্ধন কোণ কি হয়ে যাবে, এই সবগুলা কি একই প্লেনে আছে না, একই প্লেনে আছে। মানে ধরো আমি যদি এবার এদিক থেকে দেখি, দেখবো হচ্ছে তুমি 2টা দেখছো আরেকটা দেখছো না। এর কারণ কি, যদি এটা এদিক ওদিক থাকতো তাহলে তো তুমি দেখতে পারতা, বাট এটা কিসে আছে, একই প্লেনে আছে। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে বোরন, এখানে কে আছে Cl, এখানে আছে Cl। তাহলে এখানে বন্ধন কোণের নাম কি হবে, বন্ধন কোণের নাম হবে ClVCl। আর বন্ড অ্যাঙ্গেলের ভ্যালুটা কি আসবে, এটা পুরোটা মিলে কত, 360 সমান কয় ভাগে ভাগ হয়ে গেছে, 3 ভাগে ভাগ হয়েছে। সমান কেন, কারণ এদিকেও ক্লোরিন এদিকেও ক্লোরিন এদিকেও ক্লোরিন যুক্ত আছে, সমান 3 ভাগে ভাগ হয়ে গেছে। দ্যাট মিনস কি হবে 360/2, তাহলে বন্ধন কোণের মান আসবে 120 ডিগ্রি। এবার দেখো CH4 এর ক্ষেত্রে যখন আসছে হাইব্রিডাইজেশন sp3 আর হাইব্রিড অরবিটাল আসছে 4টা, তখন কি ঘটনা ঘটছে, দেখো টেট্রাহেড্রাল স্ট্রাকচারটা হচ্ছে এরকম। টেট্রাহেড্রাল মানে কি, চতুস্তলকীয় মানে কয়টা তল আছে, 4টা তল আছে। তাহলে দেখো এখানে মিথেনের ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটম কে, কার্বন তো হাইড্রোজেনের চেয়ে অনেক বড়, সেই জন্য মাঝে দেখবে এই বিশাল কি আছে, কার্বন আছে একটা ফুটবলের মতো। এর সাথে চারপাশে যুক্ত হবে কে, হাইড্রোজেন। এই দেখো এই জায়গায় এগুলো ছোট ছোট যেগুলো যুক্ত আছে এগুলো হচ্ছে কে, হাইড্রোজেন। বুঝে যাচ্ছে? এখানে কেন্দ্রে কে আছে, কার্বন, আর চারপাশে যুক্ত হচ্ছে হাইড্রোজেন যুক্ত হচ্ছে। দ্যাট মিনস এটা যখন বা এমনি ঘুরে বেড়াবে চারপাশে, আমাদের চারপাশে ধরো বলে দিল মিথেন আছে, তাহলে আমরা কীরকম জিনিস দেখবো, এরকম জিনিস দেখবো। এরকম জিনিস মানে কি, এটার মাঝে কে আছে, কার্বন, চারপাশে কি আছে, হাইড্রোজেন আছে। এবার এটাকে বলে দেওয়া হচ্ছে চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল বলা মানে এর কয়টা তল আছে, 4টা তল আছে। তাহলে আমরা চেক করে নিই আসলে 4টা তল আছে কি না। দেখো যদি এই দেখো ফার্স্ট তল, এটা দিয়ে এটা কি করতে পারছে, দেখো তো এটার উপর বসতে পারছে, তাই না? এবার আমি এটাকে ঘুরিয়ে দিলাম, এই দেখো আবার যৌগটা কি হয়ে যাচ্ছে বলো তো, ভালোভাবে বসতে পারছে এটার উপর। এরপর আমি কি দিলাম, এভাবে দিলাম, এরপর এভাবে দিলাম, যেদিকেই দিই চারদিকেই কি হচ্ছে, ও 4টা প্লেন দিয়ে এটার উপর কি হবে, স্টেবল হবে। দ্যাট মিনস ওর তল আছে কয়টা, 4টা। এইবার দেখো 4 পর্যন্ত আমাদের ঝামেলা ছিল না, বাট যখনই হাইব্রিড অরবিটালের মান কি হয়ে যায়,
4-এর বেশি হয়ে যায় তখন যৌগের মধ্যে দুইটা অংশ হয়ে যায়, একটাকে বলা হয় অ্যাক্সিয়াল আর একটাকে বলা হয় ইকুইটোরিয়াল। তোমাদের কিছু বইয়ের মধ্যে দেখবা কি আছে, অ্যাক্সিসের কথা বলা আছে, আরেকটা বলা আছে বেস বা ভিত্তি। যখনই বললাম, আমার কথা একটু আস্তে বুঝার চেষ্টা করো, যদি হাইব্রিড, আমিও খুব স্লোলি পড়াচ্ছি, দেখো যদি হাইব্রিড অরবিটাল কি হয়ে যায় 4-এর বেশি হয়, যেমন 5, 6, 7, তখন যৌগের মধ্যে কয়টা অংশ থাকে, দুইটা। যেমন PCl5 যখন, এটা হচ্ছে কি ইকুইটোরিয়াল পজিশন বা বেস, এখানে যুক্ত আছে 3টা, এটার উপরে এখানে কি আছে, ফসফরাস, তাই না? এখানে আছে ফসফরাস, এই যে বেসটা আছে, বেসের মধ্যে কি যুক্ত আছে, 3 দিকে 3টা কি ক্লোরিন ফসফরাসের সাথে, আবার এটার নিচে কি যুক্ত আছে, আরেকটা ক্লোরিন। বুঝা যাচ্ছে? PCl5 এর গঠন যদি আমরা দেখি তাহলে কি দেখব, যৌগের কয়টা অংশ, দুইটা, একটা হয়েছে বেস, আবার বেসের উপরে লম্বভাবে কি আছে বলতো, আরেকটা ক্লোরিন। আরেকটা ক্লোরিন কেন আছে, এখানে আরেকটা হাইব্রিড অরবিটাল আছে এই জন্যই, তাই না? ফসফরাসের চারপাশে বসার জায়গা আছে কয়জনের জন্য, 5 জনের জন্য, এখানে যুক্ত হয়েছে কয়টা, 5টাই ক্লোরিন। দ্যাট মিনস কি হয়ে যাবে, এখানে 3টা ক্লোরিন, উপরে একটা নিচে একটা। তাহলে দেখো তো বেসে যে ক্লোরিনগুলো আছে এগুলোর অ্যাঙ্গেল কত করে, টোটাল হচ্ছে কত, 360 ডিগ্রি, তাই না? এটা টোটাল কত, 360 ডিগ্রি। এই যে sp2 হাইব্রিডাইজেশন যখন হয়েছিল তখন এই বিষয়টা ছিল না, ট্রাইগোনাল প্লেনার, দ্যাট মিনস কি ত্রিকোণাকার সমতলীয়। এখনও দেখো এটা আছে, এটাকে আমরা বলছি এখন বেস, এটার উপরে একটা ক্লোরিন যুক্ত হবে বা হাইব্রিড অরবিটাল থাকবে, নিচে একটা কি থাকবে, হাইব্রিড অরবিটাল থাকবে। তাহলে এটা শেপ দেখতে এখন কীরকম দেখো তো, উপরে এই 3টা যদি আমরা যুক্ত করে দিই তাহলে এটা কি মনে হবে, একটা পিরামিডের মতো মনে হবে না? এই পিরামিডটা উপরে আছে, আবার এই পিরামিডটা কি আছে, নিচেও আছে। তাহলে এটা কি হয়ে যাবে, বেসটা কোন আকারের, বা আমাদের ইকুইটোরিয়াল, এগুলো তো সমানে থাকে, এগুলোকে বলা হয় ইকুইটোরিয়াল। এগুলার মধ্যে মধ্যবর্তী কোণ কত আছে, 120 করে। আবার উপরে যেটা আছে এটা তো এর উপর লম্ব আছে, দ্যাট মিনস কী করে আছে বলো তো, এখানে বন্ধন কোণ কত, 90 ডিগ্রি। তাহলে এই যৌগের ক্ষেত্রে বন্ধন কোণ কয়টা, কয় রকমের, 2 রকমের, একটা হচ্ছে 120 আর একটা হচ্ছে 90। এবার দেখি বলো তো, আমি যদি জিজ্ঞেস করি PCl5 এর কোন ক্লোরিনগুলো সবচেয়ে আরামে আছে, দ্যাট মিনস ঝামেলা ছাড়া আছে, মানে উপরের ক্লোরিনগুলো নাকি বেসের যে ক্লোরিনগুলো আছে এগুলা, কোন ক্লোরিনগুলো সবচেয়ে ঝামেলামুক্ত আছে, মানে স্থিতিশীল অবস্থায় আছে। দেখো তো এখানে বন্ড অ্যাঙ্গেল কত করে, 120 করে। 120 করে মানে তাদের মধ্যে দূরত্ব কি আছে, বেশি বেশি আছে। দূরত্ব বেশি বেশি থাকলে কি হবে, বিকর্ষণ বা রিপালশন কম হবে। আর যৌগের মধ্যে যত বিকর্ষণ কম হবে যৌগ তত বেশি কি হবে, স্টেবল হবে। দ্যাট মিনস শান্তিতে আছে কারা, আসলে এরা। এবার দেখো যদি কি হতো, 6টা হতো হাইব্রিড অরবিটাল, তাহলে কি হয়ে যেত, উপরে আর নিচে তো 2টার বেশি থাকতে পারছে না, তাই না? দ্যাট মিনস উপরে একটা থাকবে, নিচে একটা থাকবে, আর বেসে কয়টা থাকবে, 4টা। বললাম যদি 6টা হয়ে যায়, কার মান, হাইব্রিড অরবিটালের মান। তোমার যে কোনো যৌগের অণু দেখা মাত্র কিন্তু তুমি এর আকৃতি চিন্তা করবে না, তুমি চিন্তা করবে এর মধ্যে হাইব্রিড অরবিটাল কয়টা আছে। হাইব্রিড অরবিটাল থাকলে তুমি কি পেয়ে যাবা, জ্যামিতিক গঠন। জ্যামিতিক গঠন পাওয়ার পর, জ্যামিতিক গঠন পাওয়া মানে কি, বা হাইব্রিড অরবিটাল পাওয়া মানে কি, কেন্দ্রীয় পরমাণুর চারপাশে বসার জন্য কয়জনের জায়গা আছে এটা আমরা বের করে ফেলা। তাহলে দেখো তো যদি SF6 হয় তাহলে এর প্লেনে থাকবে কয়টা, 4টা, উপরে থাকবে একটা, নিচে থাকবে একটা। বুঝে যাচ্ছে বিষয়টা? SF6 এর সেন্ট্রালে এই জায়গায় কে আছে, মাঝে করে সালফার আছে। সালফারের চারপাশে বসার জায়গা আছে কয়জনের জন্য, 6 জনের জন্য। 6 জনের জন্য কি আছে, এটা আমরা কীভাবে বুঝেছি, এর হাইব্রিডাইজেশন বের করে, এর হাইব্রিড অরবিটাল নাম্বার আছে কত, 6। এবার দেখো উপরে একটা নিচে একটা, তাহলে উপরে তল আছে কয়টা, এই 1টা 2টা 3টা 4টা, 4টা তল আছে। নিচে তল আছে কয়টা, 4টা। দ্যাট মিনস এই জিনিসটা কি হবে, উপরে 4টা নিচে 4টা। দ্যাট মিনস আমরা কি বলতে পারি, এটাকে অষ্টতলকীয়। এটাকে আবার চাইলে তোমরা কি বলতে পারো, উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, আর বেস আছে কিসের মতো, স্কোয়ারের মতো। দ্যাট মিনস স্কোয়ার বাই পিরামিডালও বলতে পারো। দুইটা শেপই আসলে একই, বাট এটা ইন জেনারেল আমরা বলি হচ্ছে কি অষ্টতলকীয়। এবার দেখো যদি তোমার 5টা থাকে তাহলে কি হবে, যদি 5টা থাকে তাহলে উপরে দ্যাট মিনস এক্সিস পোর্শনে তো আমাদের কি থাকতে পারছে না, 2 এর বেশি থাকতে পারে। দ্যাট মিনস উপরে একজন থাকবে, নিচে একজন থাকবে, যেমন IF7 এ। আর বেসে কয়জন থাকবে, 5 জন। এটা বেস বুঝে যাচ্ছে, এখানে কয়জন আছে, 5 জন। এখানে যদি 5 জন হয়, এখন এর মধ্যে অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, 360 ডিভাইড কি হয়ে যাচ্ছে, 5টা সমান ভাগেই তো হবে, কারণ 5 জায়গায় কি আছে, ক্লোরিন আছে। আর যৌগ গঠনের মূল সত্য হচ্ছে তারা এমনভাবে যুক্ত হবে কেন্দ্রীয় পরমাণুর সাথে যাতে তাদের মধ্যে বিকর্ষণ হয় সবচেয়ে কম। বিকর্ষণ যত কম হবে যৌগের স্থায়িত্ব তত বেশি হবে। আমি আবার বলে দিলাম, এখানে কি হয়ে গেছে, 5 জন হয়ে গেছে, অনেক বেশি। এবং এদের মধ্যে বন্ধন কোণ কত করে হবে, 360 ডিভাইড 5, দ্যাট মিনস কি 72 ডিগ্রি করে। আর উপরে যে ফ্লুরিন যুক্ত হবে, এবং নিচেও তো একটা ফ্লুরিন যুক্ত হবে, তাই না? এখানেও একটা ফ্লুরিন যুক্ত হবে। বিষয়টা এরকম হচ্ছে, তাই না?
তাহলে এটা শেপটা কি হয়ে যাবে দেখো তো, আমাদের বেসটা কি রকম আছে, পঞ্চকোণীয়। এই বেসটা কি রকম, পঞ্চকোণীয়, তাই না? দ্যাট মিন্স পঞ্চকোণীয়, উপরে একটা পিরামিড, নিচে একটা কি পিরামিড, তাহলে কি হয়ে যাবে, পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। আমি শেপগুলা হচ্ছে তোমাদের সুবিধাতে এঁকে দিচ্ছি, আগে একটু দেখে নাও, এরপর কিন্তু আমরা হাইব্রিড অরবিটাল বা অরবিটাল সংকরণ চিত্র যেটা আছে ওইটা দেখাবো। দেখো যদি PCl5 হয় তাহলে শেপটা হচ্ছে বেসে কয়টা থাকছে, বা ইকুইটোরিয়াল পজিশন আসলে এটা, এখানে কয়টা থাকছে, 3টা, আর উপরে থাকছে একটা ক্লোরিন, নিচে থাকছে একটা ক্লোরিন। বুঝে গেছে বিষয়টা? এটা হচ্ছে কি PCl5। আর এইখানে বন্ড অ্যাঙ্গেল হয়ে যাবে 120, আর এই বন্ড অ্যাঙ্গেলগুলো কত করে হবে, 90, তাই না? এটা তো হচ্ছে কি ওই বেসের উপর পারপেন্ডিকুলার আছে। আচ্ছা দেখি এবার আমি তোমাদের আরেকটা যৌগ দিয়ে দিচ্ছি, যদি বলে দেয় PCl2F3 এই যৌগের সংকেতটা দেখাতে, তাহলে আমরা কি করব, এটা তো সবাই পারবো তাই না? দেখো সেন্ট্রালে কি দিব, ফসফরাস, এখানে ওর চারপাশে বসার জায়গা আছে কয়টা, 5টা। কিভাবে বুঝেছি, অবশ্যই যৌগ দেখা মাত্র আমরা এর এক্স বের করে ফেলবো, এক্স ইকুয়াল কি হাফ ভি প্লাস এর বি মানে হচ্ছে কি ব্যালেন্স হলে 5টা, মনোভ্যালেন্ট কয়টা আছে, ক্লোরিন 2টা, ফ্লোরিন আছে 3টা, দ্যাট মিন্স 5টা, মাইনাস প্লাস কোনো চার্জ নেই, দ্যাট মিন্স পজিটিভলি বা নেগেটিভলি চার্জ নেই, দ্যাট মিন্স আসে কত 5, 5 মানে কি ওর হাইব্রিড অরবিটাল আছে কয়টা, 5টা, তাহলে ওর চারপাশে বসার জায়গা আছে কয়জনের জন্য, 5 জনের জন্য। 5 জনের জন্য যদি হয় উপরে নিচে কয়টা জায়গা আছে, 2টা, আর এখানে আছে কয়টা, 3টা। এবার দেখো আমরা কি করে ফেলবো, ফ্লোরিন 3টা আছে, তাহলে ফ্লোরিন এখানে 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 আর ক্লোরিন দিয়ে দিলাম এখানে, তাই না? না এটা করলে হবে না, যদি তোমাদের 2টা মৌল থাকে, যেমন কি আছে FF, আবার হচ্ছে কি ক্লোরিন আছে, 2টা তড়িৎ ঋণাত্মক মৌল থাকে, এর মধ্যে যে বেশি তড়িৎ ঋণাত্মক সে যাবে হচ্ছে উপরের পজিশনগুলোতে। এর মানে কি বললাম, ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে বেশি তড়িৎ ঋণাত্মক কে, ফ্লোরিন। ফ্লোরিন যাবে হচ্ছে কিসে, উপর আর নিচের পজিশনে, কারণ এগুলোর মধ্যে বিকর্ষণ তাহলে কি হবে, কম হবে। আমি যদি 3টা ফ্লোরিন এখানে দিয়ে দিতাম তাহলে এখানে কি হতো, অনেক অনেক বিকর্ষণ হতো, আর এখানে তো আরেকটা ফ্লোরিন দিতেই হচ্ছে, কিছু করার নেই, এখানে কি হবে, ক্লোরিন যুক্ত হবে। কি বলেছি বুঝা গেছে? দ্যাট মিন্স বেশি তড়িৎ ঋণাত্মক মৌলটা যাতে বিকর্ষণ কম হয় এই জন্য উপর আর নিচে দেয়া হয়। এবার দেখো আমি তোমাদের আরেকটা এক্সাম্পল দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। F2 এটা যদি দিয়ে দিই তাহলে এটা ফার্স্ট কাজ, এই যোগের যদি আকৃতি বের করতে বলে তোমাকে, তাহলে তোমার ফার্স্ট কাজ হচ্ছে কি করা, এক্স এর মান বের করে ফেলা। তাহলে এক্স ইকুয়াল কি হবে, জ্যাননের বাইরে ইলেকট্রন আছে কয়টা, 8টা, মনোভ্যালেন্ট আছে কয়টা, 2টা, আর এটা কি হয়ে যাবে -0 + 0, দ্যাট মিন্স কি আসে 5। 5 যদি হয় কোন হাইব্রিডাইজেশন হবে, sp3d, এইগুলার মতো সেম না? তাহলে এটার ক্ষেত্রে যদি যেহেতু 5 বের হয়েছে, 5 মানে কি জ্যাননের চারপাশে বসার জায়গা আছে কয়জনের জন্য, 5 জনের জন্য। 5 জনের জন্য যদি হয় তাহলে এখানে থাকবে কয়জনের, 3 জনের জায়গা, আর উপরে নিচে আর 2টা জায়গা। তাহলে যুক্ত হয়েছে কয়টা, ফ্লোরিন। ফ্লোরিন আর অক্সিজেনের মধ্যে বেশি তড়িৎ ঋণাত্মক কে আছে, ফ্লোরিন আছে, দ্যাট মিন্স কি হবে, উপরে একটা ফ্লোরিন দিয়ে দিলাম, নিচে একটা ফ্লোরিন দিয়ে দিলাম, আর এখানে কি যুক্ত করে দিলাম, অক্সিজেন। বুঝা গেছে বিষয়টা? দ্যাট মিন্স অধিক তড়িৎ ঋণাত্মক মৌলগুলো আমরা আগে ওর উলম্ব অবস্থান বা এক্সিস যে পোর্শনটা আছে এটার মধ্যে বসাবো। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. আর এই শেপটা হচ্ছে কি ট্রাইগোনাল বাইপিরামিডাল, তাই না? দ্যাট মিন্স হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, উপরে একটা পিরামিড নিচে একটা পিরামিড, এটা তো বুঝা গেছে তাই না? এবার দেখো আমরা কয়েকটা যৌগের আকৃতি একটু দেখে নিই। যেমন ফার্স্টে আমরা দেখছি জ্যানন ডাইফ্লোরাইড। দেখো আমাদের ফার্স্ট এক্সাম্পল আমি করছি জ্যানন ডাইফ্লোরাইড। এখন যেগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট, দ্যাট মিন্স লোন পেয়ার আছে এমন যৌগ দিব। তাহলে যদি তোমাকে বলে জ্যানন ডাইফ্লোরাইডের আকৃতি কীরকম, আমি প্রথম কথা কি বলেছি, কোনো যৌগ দেখে বুলেও এর আকৃতি চিন্তা করতে যাবা না। দ্যাট মিন্স কোনো যৌগের সংকেত দেখে আমরা কখনো কি বের করতে পারবো না, আকৃতি বের করতে পারবো না। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এর কি বের করব, হাইব্রিড অরবিটাল সংখ্যা বের করব। দ্যাট মিন্স এর ক্ষেত্রে এক্স যদি আমরা বের করি তাহলে কি হয় দেখো তো, জ্যানন মানে ইনার্ট, এর বাইরের শেলে ইলেকট্রন আছে 8টা, তাহলে এর সাথে মনোভ্যালেন্ট আছে 2, -0 + 0, এগুলো তো এখন লিখারও দরকার নেই, বুঝে গেছো তাই না? তাহলে 5 মানে কি sp3d হাইব্রিডাইজেশন। ওকে তাই তো,
এবার দেখো এই যোগের আকৃতি কি হবে এখন তুমি বলতে পারবা কিভাবে। এই জ্যাননের চারপাশে বসার জায়গা আছে কয়জনের জন্য, x = 5 বের হয়েছে মানে 5 জনের জন্য। 5 জনের জন্য যদি জায়গা থাকে তাহলে এটা কীরকম হবে, বেসে থাকবে কয়জনের জন্য বা ইকুইটোরিয়াল পজিশনে 3 জনের জন্য, আর উপর আর নিচে আর 2টা জায়গা। এবার দেখো এর সাথে যুক্ত হয়েছে কয়টা ফ্লোরিন, 2টা ফ্লোরিন। তাহলে ফ্লোরিন আমাদের চিন্তা করতে হবে, এবং তাহলে যেহেতু যুক্ত হয়েছে 2টা ফ্লোরিন, লোন পেয়ার কয়টা আছে, লোন পেয়ার আছে, যুক্ত হওয়ার জায়গা ছিল 5 জনের জন্য, যুক্ত হয়েছে কয়জন, 2 জন। তাহলে লোন পেয়ার আছে কয়টা, 3টা। তাহলে এবার দেখো তো তুমি কি করবা, ফ্লোরিন এখানে বসাবা, এটা একটা অপশান আছে, এখানে কি করে দিব বলো তো, লোন পেয়ার দিয়ে দিব, লোন পেয়ার। অথবা করতে পারো কি, তুমি বললা আমি এখানে লোন পেয়ার দিব না, আমি কি করে দিব, এদিকে ফ্লোরিন দিব, এদিকে কি দিব, লোন পেয়ার দিব। বুঝে যাচ্ছে বিষয়টা? আমি তো চাইলে এটাও করতে পারি, তাই না? এটা হলে এটা কি হয়ে যায়, এল শেপ হয়। আর এর আগে যেটা ছিল এটা তো কি ছিল, সরলরৈখিক ছিল। করা যাবে? এই কাজ করা যাবে না। এর কারণ হচ্ছে দেখো আমাদের বিএসসি পিআর থিওরি অনুযায়ী আমাদের বের করতে হবে কোন জায়গায় আসলে বিকর্ষণ কম হচ্ছে। যেমন আমি আগে একটা কথা বলে দিয়েছি, এর জন্য হচ্ছে তোমাদের একটু সহজ হয়েছে। ফ্লোরিন আমরা কি দিয়ে দিয়েছি, উপরে আর নিচে এইভাবে দিয়ে দিয়েছি, তাই না? আর এখানে কি এনেছি, লোন পেয়ার। এবার দেখো লোন পেয়ার এখানে তাকে আরেকটা লাভ হয়েছে, এদের মধ্যে কি হচ্ছে, তোমার ডিস্টেন্স আছে 120 করে, তিনটাই কি আছে, সমান। আর এই দুইটা কি আছে, এগুলোর সাথে 90 ডিগ্রি করে আছে, এবং এই দুইটা তড়িৎ ঋণাত্মকের মধ্যে তুমি যদি বন্ড অ্যাঙ্গেল হিসেব করো তাহলে তখন হয়ে যাচ্ছে কত, ওর 180। এটা তো আসলে হিসেব করা হয় না, হিসেব করা হয় এইটা আর হচ্ছে কি এটা হচ্ছে এদের লোন পেয়ারগুলোর মধ্যে। লোন পেয়ারগুলো এখন কি আছে, সমানভাবে বিস্তৃত আছে। বুঝে যাচ্ছে? দ্যাট মিনস এটার গঠনটা তাহলে এখন কি হয়ে গেল, এটার গঠনটা হয়ে গেল সরলরৈখিক, তাই না? গঠন মানে বোঝা যাচ্ছে, গঠন মানে কিন্তু জ্যামিতিক গঠন না। জ্যামিতিক গঠন কি ছিল, ট্রাইগোনাল বাইপিরামিডাল। কিন্তু তোমাকে যদি যোগের আকৃতি বলে দেয়, আমি গঠন বলে একটু ভুল বলেছি, তোমাদের হয়তো ঝামেলা হয়ে যাবে জ্যামিতিক গঠনের সাথে আকৃতি। যোগের আকৃতি যখন বলে তখন আমরা হচ্ছে কাকে কাউন্ট করি না, লোন পেয়ারকে কাউন্ট করি না। দ্যাট মিনস আমাকে যখন বলেছে এই যোগের আকৃতি কি, তখন আমি আর লোন পেয়ারকে দেখছি না, এগুলো নাই হয়ে গেছে আমার জন্য। বুঝে যাচ্ছে বিষয়টা? তাহলে এখন আছে কি, শুধু কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত পরমাণুগুলো। তাহলে কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত পরমাণুগুলো দেখতে কোন রকম আছে, সরলরৈখিক, তাই না? দ্যাট মিনস এটার আকার হবে সরলরৈখিক বা লিনিয়ার। বুঝে যাচ্ছে বিষয়টা? তাহলে যোগের যদি আকৃতি বের করতে বলে, ফার্স্ট কাজ হচ্ছে আমরা কি বের করে ফেলবো, ওর এক্স বের করে ফেলবো। দ্যাট মিনস আমরা যদি এখন আরেকটা যোগের ক্ষেত্রে করি, যেমন ধরো আমরা করলাম হচ্ছে কার সাথে, জ্যাডন হেক্সাফ্লোরাইড। বুঝে যাচ্ছে বিষয়টা? আমি দুইটা এক্সাম্পল একটু পাশাপাশি লিখি তাহলে বুঝতে আরও একটু সুবিধা হবে। একটা লিখছি IF7 আর একটা লিখছি জ্যানন হেক্সাফ্লোরাইড। IF7 তাহলে তোমরা কম্পেয়ার করতে পারবা। এটার ক্ষেত্রে দেখো তো x এর ভ্যালু যদি আমরা বাইর করতে পারি, x মানে কি হাইব্রিড অরবিটাল সংখ্যা। জ্যাননের বাইরে ইলেকট্রন আছে কয়টা, 8টা। 8 + 6 - 0 + 0 দ্যাট মিনস কি হয়ে যায়, 14 / 2 দ্যাট মিনস কত, 7। 7 মানে এটার হাইব্রিডাইজেশন ফার্স্টটা হচ্ছে কি হাইব্রিড অরবিটাল সংখ্যা। এবার হাইব্রিডাইজেশন কি আসলো, sp3d3, তাই না? আর এর ক্ষেত্রে আয়োডিনের বাইরে ইলেকট্রন আছে কয়টা, 7টা। এর সাথে মনোভ্যালেন্ট ফ্লোরিন যুক্ত হয়েছে কয়টা, 7টা। দ্যাট মিনস কি 7 + 7। এটা কি পজিটিভলি বা নেগেটিভলি চার্জ না, আমরা কোনো প্লাস বা মাইনাস চার্জ এর উপর দেখছি না। দ্যাট মিনস কি হয়ে যাবে, 7। 7 মানে হচ্ছে কি sp3তে কয়টা হয়, 4টা হয়, সাথে d3। দ্যাট মিনস এই দুইটার হাইব্রিডাইজেশন সমান। এবার তাহলে এই দুইটার মধ্যে মিল নেই কিসে, এই দুইটার মধ্যে মিল নেই। এটার ক্ষেত্রে লোন পেয়ার যদি আমরা দেখি, এখানে বসার জায়গা আছে কয়টা, 7টা। ও চারপাশে যুক্ত হয়েছে কয়টা, 6টা। তাহলে একটা কি আছে, লোন পেয়ার। বাট এর মধ্যে কি নেই, কোনো লোন পেয়ার নেই। যদি লোন পেয়ার থাকে তাহলে ম্যাক্সিমাম যোগের ক্ষেত্রে তুমি ধরে নিবা ডাইপোল মোমেন্ট কি হবে, ≠ 0। আর এটার ক্ষেত্রে যেহেতু লোন পেয়ার নাই এবং যুক্ত জিনিসগুলো যদি একই থাকে তাহলে এটা কি হয়ে যাবে, ডাইপোল মোমেন্ট 0। ডাইপোল মোমেন্ট আমি এখনো বলিনি, সুতরাং এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, বাট আমি আপাতত লিখে রাখছি। এবার দেখো যদি জ্যামিতিক গঠন বলে, জ্যামিতিক গঠন মানে কাকে নিয়ে, অরবিটালকে নিয়ে। তাহলে জ্যামিতিক গঠন তো আমরা রাখতে পারবো। জ্যামিতিক গঠনের কোনো ঝামেলা আছে, এই জ্যানন আছে, জ্যাননের পাশে বসার জায়গা আছে কয়জনের জন্য, 6 জনের জন্য। 6 জনের জন্য যদি থাকে, উপরে আর নিচে গেল কয়জন, 2 জন। 2 জনের বেশি তো আর যেতে পারবে না। তাহলে এই জায়গায় কয়জন আছে, বাকি আছে কয়জন,
5 জন। দ্যাট মিন্স কি আছে দেখো তো, জেননের চারপাশে কয়টা, বেসে আছে 5টা আর উপরে আর নিচে আছে কয়টা, 2টা। তাহলে এই জ্যামিতিক গঠন কি হয়ে যাচ্ছে দেখো তো, পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। বিষয়টা বুঝে যাচ্ছে। আবার IF7 এর ক্ষেত্রে আমরা দেখি উপরে আর নিচে কয়টা থাকবে, 2টা। আর তাহলে এখানে কয়টা থাকতে হবে, 5টা। 5টা যদি থাকে, এই যে দেখো এগুলো কি, ফ্লোরিন ফ্লোরিন ফ্লোরিন। এর ক্ষেত্রে আমরা এখনো ফ্লোরিন লিখিনি কেন, এখানে ঝামেলা করে দিয়েছে। একটা কি আছে, লোন পেয়ার। একটা লোন পেয়ার থাকলে কি হবে এটা আমি দেখাচ্ছি। এই শেপটা তো বুঝে গেছে, এই শেপটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের বেসে থাকবে কয়জন, 5 জন, তাই না? বেসে থাকবে 5 জন আর উপরে থাকবে একজন। এই যে উপরে আছে একজন, নিচে আছে একজন। এটুকু বুঝতে কোনো ঝামেলা আছে? তাহলে এটা কি হয়ে যায়, এটার জ্যামিতিক গঠন। এটা এখন আমরা কাকে নিয়ে কথা বলছি, এখন আমরা কথা বলছি সেন্ট্রাল অ্যাটম নিয়ে। সেন্ট্রাল অ্যাটমের চারপাশে বসার জায়গায় এর ক্ষেত্র 7, এর ক্ষেত্র কয়টা, 7টা। বাট এখানে কোনো ঝামেলাই নেই, এই যোগের ক্ষেত্রে কোনো ঝামেলা নেই। কেন ঝামেলা নেই, কারণ এর মধ্যে কোনো লোন পেয়ারই নেই। যদি কোনো লোন পেয়ার না থাকে, দ্যাট মিনস এটা কি হয়ে যাচ্ছে, যদি কোনো লোন পেয়ার না থাকে তাহলে এই 7টা জায়গায় তো 7টা কি এসে যুক্ত হচ্ছে, ফ্লোরিন এসে যুক্ত হচ্ছে। তাহলে এখানে একটা ফ্লোরিন, 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 এখানে একটা ফ্লোরিন এসে যুক্ত হবে, তাই না? বিষয় বুঝা গেছে? তাহলে জ্যামিতিক গঠন যদি বলে, এই ক্ষেত্রে লোন পেয়ার যেহেতু 0, এর ক্ষেত্রে যা জ্যামিতিক গঠন এটাই কি হয়ে যাবে, আকৃতি। দ্যাট মিনস এই যোগের আকৃতি, জ্যামিতিক গঠন দুইটাই কি হয়ে যাবে, পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। কিন্তু যদি তোমাকে শেপ জিজ্ঞেস করে এই যোগের ক্ষেত্রে, এই যোগে ঝামেলা করেছে কি, একটা লোন পেয়ার আছে। দেখি আমরা লোন পেয়ারটা কোন জায়গায় বসাতে পারি। ফার্স্টেই তুমি চিন্তা করলা, ফ্লোরিন 2টাকে উপরে দিয়ে দিলাম, এটা একভাবে, তাই না? আর এখানে তাহলে কয়টা ফ্লোরিন থাকে, 4টা ফ্লোরিন থাকে। আমি 4টা ফ্লোরিন দিলাম, সাথে একটা কি দিলাম, লোন পেয়ার দিলাম। বিষয় বুঝে যাচ্ছে? আমার বসানোর জায়গা আছে কয়টা, 7টা, বাট বসেছে কয়জন, 6 জন। দ্যাট মিন্স একটা লোন পেয়ার আছে, আরেক জায়গায় বসে নাই মানে নতুন কোনো মোল আসে নাই। দ্যাট মিন্স কি আছে, একটা লোন পেয়ার আছে। তাহলে আমি লোন পেয়ারটাকে এইভাবে দিতে পারি, তাই না? আবার তুমি চিন্তা করলে হচ্ছে না, আমি লোন পেয়ারটাকে এইভাবে না দিয়ে কিভাবে দিব দেখো তো, কোনো একটা এক্সেসে ফেলে দিলাম। বুঝে যাচ্ছে? অর্থাৎ আমি কি করে দিলাম, এই প্লেনের উপর পারপেন্ডিকুলার যে পজিশনটা আছে এটাকে কি দিয়ে দিলাম, লোন পেয়ার দিয়ে দিলাম, আর এদিকে কি দিয়ে দিলাম, ফ্লোরিন দিয়ে দিলাম। এই দুই রকমেরই তো সম্ভব, তাই না? সহজভাবে দেখলে মনে হয় এই দুই রকমেরই সম্ভব। দ্যাট মিনস হচ্ছে যদি এটা হতো তাহলে এই ক্ষেত্রে যোগের আকৃতি কি হয়ে যেত, একটা লোন পেয়ার আছে আর বেসে 5টা আছে। লোন পেয়ারকে আমরা যোগের আকৃতিতে দেখব। যদি তোমাকে যোগের শেপ জিজ্ঞেস করে তাহলে তুমি, বা যোগের আকৃতি জিজ্ঞেস করে, ভুলেও কি দেখবা না, লোন পেয়ার দেখবা না, তুমি দেখবা হচ্ছে যুক্ত পরমাণুগুলো। তখন এটা শেপ হয়ে যেত কি, পঞ্চকোণীয় পিরামিডীয়। বাট এর আগে আমরা যেটা, এটা বুঝে যাচ্ছে, ধরো এখানে কি ছিল, 5টা ছিল, 5টা ছিল বেসে, উপর নিচে বসার জায়গা আছে, বাট উপরে বসেছে নিচে বসে নাই। দ্যাট মিনস এক সাইডে বসেছে আর এক সাইডে বসে নাই। তাহলে এটা কি হয়ে গেল, পঞ্চকোণীয় পিরামিডীয়। আর এর ক্ষেত্রে তো দুই দিকে বসছে, সেই জন্য পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। কিন্তু বিষয় হচ্ছে এটার শেপ নিয়ে প্রচুর কন্ট্রাডিকশান আছে। যেমন এই যোগ যখন পড়বা দেখবা এখানে প্রচুর কি কন্ট্রাডিক্টরি, দুইটা বিষয় আছে। একটাই এই জিনিসটাকে বলা হচ্ছে পঞ্চকোণীয় পিরামিডীয়। এই জিনিসটা আগে ধারণা করা হতো, বাট পরবর্তীতে দেখে হচ্ছে এখানে যদি ফ্লোরিন থাকে এর মধ্যে রিপালশন অনেক বেড়ে যায়। আমাদের লোন পেয়ার যে ইলেকট্রনটা আছে, Get your best tutor in a smart way. Download Baidu Academy app. এটা বসে এই জায়গায়, দ্যাট মিনস এই জায়গাগুলোর যে কোনো একটাই। এবং এটা হচ্ছে ঠিক এভাবে থাকে না, আর উপর আর নিচে কি বসে যায়, ফ্লোরিন বসে যায়। দ্যাট মিনস আমাদের জন্য সেফ হচ্ছে যদি ফ্লোরিন থাকে সবসময় উপর আর নিচে বসে দেয়। আর দেখা যায় হচ্ছে, দেখো তো এবার যদি যোগের শেপ, আগে যোগের শেপটা বলে নিই, এটা যদি যোগের শেপ বের করতে বলে তাহলে আমরা কি লোন পেয়ার দেখবো, দেখবো না। তাহলে আমাদের এখন প্লেনে আছে কয়জন, 4 জন, উপরে একজন নিচে একজন, SF6 এর মতো। তাহলে এটা কি হয়ে যাবে, উপরে প্লেন 4টা, নিচে কয়টা আছে, 4টা আছে। মানে বুঝে যাচ্ছে? দ্যাট মিনস তোমাকে যদি বলে দেয় লোন পেয়ারটা এখানে বসবে, এখানে বসলে আমরা যোগের আকৃতি বের করার সময় কি ওকে আর চিন্তা করবো না। দ্যাট মিনস কি হয়ে যাবে, দেখো এরকম একটা রূপান্তর হবে। আগে তো বেসে ছিল 5 জন, যেই আমি বলে দিলাম এই 5 জনের মধ্যে একজন লোন পেয়ার, তাহলে এটা নাই হয়ে গেল। এটা নাই হয়ে উপরে একজন আছে, নিচে একজন আছে। দ্যাট মিনস কি হয়ে যাবে বলো তো, উপরে 4টা নিচে 4টা। দ্যাট মিনস কি, অষ্টতলকীয়। এবার দেখো এই লোন পেয়ারটাও যে এখানে থাকে এটাও কিন্তু ঠিকভাবে থাকে না, কারণ আমরা জানি হচ্ছে বিএসসি পিআর অনুযায়ী লোন পেয়ার আর এগুলো তো বন্ড পেয়ার। লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ গ্রেটার দেন কি হয়, বিপি বিপি। এইগুলা হচ্ছে কি বিপি বিপি
এইখানে যে ইলেকট্রনগুলো আছে এর মধ্যে যে বিকর্ষণটা হচ্ছে এগুলো হচ্ছে কি বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ারের, বাট এইখানে যে বিকর্ষণটা এটা কি হয়ে যায় লোন পেয়ারের সাথে বন্ড পেয়ারের বিকর্ষণ। আর এর চেয়েও বেশি হচ্ছে কি লোন পেয়ার, এটা তো আমাদের এখানে নাই, তাই আমি আগে লিখি নাই। বুঝে যাচ্ছে বিষয়টা? দেখা যাচ্ছে আসলে এক্সপেরিমেন্টের মাধ্যমে এই জিনিসটা যদি এইখানে থাকে, আসলে এইখানে থাকে না, এটা আসলে এদিকে মুভ করতে থাকে, তখনই যৌগটা বেশি স্টেবল হয়। সেই জন্য এই যৌগের এখন আকৃতি কি হয়ে গেছে অক্টাহেড্রাল বা কি অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল, এবং কি বিকৃত অষ্টতলকীয়, দ্যাট মিনস হচ্ছে কি ডিস্টর্টেড অক্টাহেড্রাল। বুঝে গেছে? দ্যাট মিনস তোমাকে যদি জ্যানন হেক্সাফ্লোরাইড দিয়ে দেয় আমরা কি লিখবো না পঞ্চকোণীয় পিরামিডীয় যদি লিখি, এটাও আসলে কি খুব কন্ট্রাডিক্টরি। এটাও সঠিক, তবে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে সঠিক বলা যায় না, মানে খুব কন্ট্রাডিকশন আছে আর কি। কিন্তু আমাদের জন্য সুবিধা হয় যদি আমরা কি লিখে ফেলি বিকৃত অষ্টতলকীয়। ম্যাক্সিমাম বই আমাদের সাপোর্ট করে হচ্ছে বিকৃত অষ্টতলকীয় লেখা। তোমাদের যদি যে কোনো আয়ন বা যে কোনো যৌগ দিয়ে দেয়, তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি বের করে ফেলবা হাইব্রিড অরবিটাল সংখ্যা বের করে ফেলবা। ওইখান থেকে আমরা কি লিখে ফেলতে পারবো, তোমার ওই যে লোন পেয়ার না থাকলে তো কোনো ঝামেলা নেই, যেটা জ্যামিতিক গঠন আসবে ওই জ্যামিতিক গঠনটা এঁকে ওই জায়গায় জাস্ট বসিয়ে দিলেই হবে। আর অধিক ঋণাত্মক মৌলগুলো আমাদের কি রাখতে হবে উপর আর নিচে। এরকম তোমরা আরও বেশ কিছু এক্সাম্পল নিজেরাই করে ফেলবে। এবার দেখো আমরা যদি পরীক্ষা দিয়ে দেয় অরবিটাল সংকরায়ন চিত্র, যেহেতু এটা পড়েছি, যদি অরবিটাল সংকরায়ন চিত্র দিয়ে দেয় তখন কি হবে। যেমন আমি IF7 এর জন্যই আঁকি। IF7-এ বসার জায়গা ছিল কয়জনের জন্য? 7 জনের জন্য। উপরে 2 জন আছে, এখানে ফ্লুরিন আসছে, এখানে ফ্লুরিন আসছে। আমরা কি করব, ওর চারপাশে হাইব্রিড অরবিটাল আছে কয়টা? IF7-এ 7টা হাইব্রিড অরবিটাল আছে। তাহলে এখানে একটা হাইব্রিড অরবিটাল দিব। হাইব্রিড অরবিটাল আমরা বিভিন্নভাবে দিতে পারি। এটা একভাবে দিতে পারি, এই যে দেখো এটা একভাবে দিতে পারি, আবার ডিরেক্ট এটা দিতে পারি। আর আসলে যে ঘটনাটা ঘটে এটা হচ্ছে এইরকম, এইভাবেও দিতে পারি। এই সবগুলোই ঠিক, তুমি চাই দাও তাই ঠিক। দ্যাট মিনস তুমি চাইলে এটাও দিতে পারো, কারণ এই ছোটো লোভ যেটা আছে, দ্যাট মিনস ছোটো অংশ যেটা আছে ওইটাকে এটা আমরা শুধুমাত্র কি এইভাবেও দিতে পারি। এই যে দেখো শুধুমাত্র এইভাবেও দিতে, দ্যাট মিনস তুমি যেটাই দাও এটাই ঠিক। এটা দিয়ে বোঝা যাবে হচ্ছে হাইব্রিডাইজড অরবিটাল বা সংকরিত অরবিটাল আছে। দ্যাট মিনস তিনটাই ঠিক। তাহলে তুমি কি করে ফেলবা, যদি অরবিটাল সংকরণ চিত্র দেখাতে বলে তাহলে করবা এখানে হাইব্রিডাইজড অরবিটাল, হাইব্রিডাইজড অরবিটাল, হাইব্রিডাইজড অরবিটাল, হাইব্রিডাইজড অরবিটাল, এটাও কি হাইব্রিডাইজড অরবিটাল। এবার ফ্লুরিন কোন অরবিটাল দিয়ে যুক্ত হচ্ছে? ফ্লুরিনের ক্ষেত্রে আমরা অ্যাটমিক নাম্বার লিখে যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখবো ওর একটা পি অরবিটাল কি আছে, বিপি হিসেবে আছে, তাই না? দ্যাট মিনস হচ্ছে এখানে একটা কি অরবিটাল দিয়ে যুক্ত হবে পি, এখানেও কি হবে পি। এগুলো কার? ফ্লুরিনের। এবং তোমাকে অবশ্যই দেখাতে হবে বন্ড অ্যাঙ্গেল। বন্ড অ্যাঙ্গেল আমাদের এই জায়গায় কি হবে 72, কারণ 360/5, আর উপরের সাথে হয়ে যাবে কি বলতো 90 ডিগ্রি পারপেন্ডিকুলার থাকবে। বুঝে যাচ্ছে আমরা কিভাবে হাইব্রিডাইজড অরবিটালগুলো দেখাবো। যেমন PCl5 দিলেও পারবা না, এখানে কয়টা দেখাবা? 3টা দেখাবা। এবং এখানে অবশ্যই যেটা উল্লেখ করবা এটা হচ্ছে এটা কি ধরনের sp3d3 এর সাথে ধরো এটা কি হয়ে গেল 2pz এর সিগমা বন্ধন, তাই না? এগুলো সবগুলো কি sp3d2 এর সাথে, সবগুলো তো আর দেখানোর দরকার নেই, এর সাথে কি 2pz। এবং অ্যাডমিশনে এই কোয়েশ্চেনটাও কয়েকবার দিয়ে দিয়েছিল। এটার এই চিত্রের নাম কি? এতক্ষণ তো আমরা আকৃতি, শেপ বা কি জ্যামিতিক গঠন এগুলো নিয়ে বলছিলাম, আর এটা হচ্ছে কি অরবিটাল সংকরণ চিত্র। অরবিটাল সংকরণ চিত্র এটা কার? IF7 এর। তাহলে তোমাকে যদি কি দিয়ে দেয় PCl5 দিয়ে দেয়, এটা কি আমাদের কোনো ঝামেলা আছে? PCl5-এ এখানে কয়টা থাকে? 3টা থাকে, উপরে একটা নিচে একটা। এটা কিভাবে বুঝেছি? PCl5 দেখা মাত্র আমরা ওর X বের করেছিলাম। হাইব্রিড অরবিটাল আছে কয়টা? 5টা। তাহলে উপরে আর নিচে 2টা ক্লোরিন যুক্ত হবে 2 অবস্থানে, আর এখানে অবস্থান ছিল কয়টা? 3টা। এখানে তো কোনো লোন পেয়ার নেই, মানে যতটা আছে ততটাই যুক্ত হবে। তাহলে এবার দেখো তো অরবিটাল সংকরণ চিত্র বলেছে, তাহলে এখানে হাইব্রিডাইজড অরবিটাল, হাইব্রিডাইজড অরবিটাল, হাইব্রিডাইজড অরবিটাল। এখানে ক্লোরিন যুক্ত হবে 3pz দিয়ে, এখানে কে যুক্ত হলো? ক্লোরিন।
দেখা যাচ্ছে এটা, দেখো এটাও ক্লোরিন যুক্ত হলো, এটা হাইব্রিডাইজড অরবিটাল, এটা কি ক্লোরিন। ওকে, আর এখানে অবশ্যই কি দেখিয়ে দিবে বন্ড অ্যাঙ্গেল, এখানে কত করে আছে 120 ডিগ্রি, আর এগুলো উপর আর নিচের সাথে আছে 90 ডিগ্রি করে। এবার ধরো আরেকটা তোমাদের হাইব্রিডাইজড অরবিটাল, দ্যাট মিনস হচ্ছে কি অরবিটাল সংকরণ চিত্র তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা আসলে কখনো আসবে না মনে হয়, তাও একটু দেখে রাখো। যদি তোমাদের বলে দেয় বেনজিনের জন্য অরবিটাল সংকরণ চিত্র আঁকতে, তোমাদের এর আগে বুয়েট অ্যাডমিশনে sp2 এর জন্য সংকরণ চিত্র আঁকতে বলেছে, sp এর জন্য বলেছে, sp3 এর জন্য বলেছে। যদি বেনজিনের জন্য বলে দেয় কোনো এক সময়, তাহলে কি হবে দেখো তো, আমি কি করছি আগে দেখো। এটা কি বলেছি, বেনজিনের জন্য অরবিটাল সংকরণ চিত্র। বেনজিনে আমরা জানি কয়টা কার্বন থাকে, 6টা কার্বন থাকে। 6টা কার্বনের সাথে কি যুক্ত হয়, 6টা হাইড্রোজেন এসে যুক্ত হয়। এই যে দেখো 6টা হাইড্রোজেন এসে যুক্ত হয়েছে। এবার দেখো তো প্রতিটা কার্বনের মধ্যে এইগুলা বেনজিনের কার্বনগুলো কি তোমার sp2 হাইব্রিডাইজ। sp2 হাইব্রিডাইজ বলে এই জিনিসটা কি হয়ে যাচ্ছে দেখো তো, প্রতিটা কার্বনের পাশে হাইব্রিডাইজড অরবিটালগুলো কততে আছে 120 তে আছে। এটার পাশে দেখো তো হাইব্রিডাইজড অরবিটালগুলো কততে আছে 120 করে। আমরা একটু আগে ওই যে sp2 হাইব্রিডাইজেশন দেখেছি, BCl3 দেখেছিলাম না, এই যে Cl Cl Cl, তাই না? যেমন এখানে কি হয়ে গেছে কার্বনের পাশে এইভাবে আছে। তাহলে দেখো তো sp2 হাইব্রিডাইজ যদি হয়, কার্বনের বাইরে অরবিটাল আছে কয়টা 4টা, এর মধ্যে 3টা হাইব্রিডাইজেশন করেছে। দ্যাট মিনস একটা অরবিটাল কি হিসেবে আছে, বিশুদ্ধ হিসেবে আছে। কোন অরবিটাল, p অরবিটাল। তাহলে এখানেও একটা p অরবিটাল আছে, p অরবিটাল আছে, p অরবিটাল, p অরবিটাল, p অরবিটাল, p অরবিটাল। এবার এর মধ্যে কি হবে ডিলোকালাইজেশন বা সঞ্চারণশীলতা। দেখো এটা মিলে কি করবে, এর উপরের সাথে উপর, নিচের সাথে নিচ। দ্যাট মিনস কি করবে পাই বন্ধন, এর উপরের সাথে উপর, নিচ নিচ। দেখো তো এই p অরবিটালও কি করবে পাই বন্ধন, এটাও পাই বন্ধন করবে, এটাও পাই বন্ধন। উপরের সাথে উপর যোগ করবা, নিচের সাথে নিচ যোগ করবা। এই যে দেখো এটা হয়ে গেল কি বলতো বেনজিনের অরবিটাল সংকরণ চিত্র। এবং এখানে কি দেখিয়েছি ওর ডিলোকালাইজেশন। দ্যাট মিনস ইলেকট্রনগুলো যে সঞ্চারণশীল আছে এটা যদি এটা খুব সহজে তোমরা এঁকে ফেলতে পারবা। দেখো বেনজিনের মধ্যে কি আছে 6টা কর্নার আছে, 6টা কর্নার তুমি এভাবে চিন্তা করে নিলা, তাই না? এর উপর নিচের একটা কি আছে বিশুদ্ধ p অরবিটাল আছে। এগুলো কি এঁকেছে কার্বন, এখানে তুমি কার্বন লিখে ফেললা, কার্বন কার্বন কার্বন। কার্বনের প্রত্যেকটা অরবিটাল কি sp2 হাইব্রিডাইজ। sp2 হাইব্রিডাইজ মানে আমি এখানে একটা মাথা দিলাম, এর মানে কি হয়ে গেল 120 ডিগ্রি। এই দেখো 120 ডিগ্রি, তাই না? আবার আমি এখানে কি করে দিলাম 120 ডিগ্রি, এখানেও 120, এখানেও 120, তাই না? এই যে দেখো এটা মিলে কি হয়ে যাচ্ছে 120, আর এখানে কি দিয়ে দিলাম আরেকটা। তাহলে প্রত্যেকটার মধ্যে sp2 হাইব্রিডাইজড অরবিটাল যে অবস্থানে থাকবে তাও এঁকে নিলাম। তাহলে এবার কি হয়ে যায় দেখো তো, এটার মধ্যে একটা হাইব্রিডাইজড, এটার মধ্যে একটা হাইব্রিডাইজড, এটার মধ্যে একটা হাইব্রিডাইজড, এটার একটা হাইব্রিডাইজড, এখানে একটা হাইব্রিডাইজড, এটাও কি একটা সংকরিত অরবিটাল। এখানে এই কার্বনের একটা, এই কার্বনের প্রত্যেকটার ক্ষেত্রে, কার্বনের ক্ষেত্রে কয়টা করে দিচ্ছে 1টা 2টা 3টা। এটার ক্ষেত্রে এই যে দেখো 1টা 2টা 3টা, এটার ক্ষেত্রে 1 2 3, দেখা যাচ্ছে বিষয়টা। আবার এটার ক্ষেত্রে কয়টা দিয়েছি 2টা, তাহলে এখানে কি দিলাম আরেকটা, এখানে একটা বাকি আছে। এবার প্রত্যেক কর্নারে কে আছে, কে এসে যুক্ত হবে, হাইড্রোজেন এসে যুক্ত হবে। দ্যাট মিনস এখানে একটা যুক্ত হয়েছে কে হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, s অরবিটাল দিয়ে হাইড্রোজেন 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 হাইড্রোজেন। বুঝা যাচ্ছে? এটা জাস্ট এমনিতে এঁকে ফেলার জন্য আর কি। তোমরা দেখবে এটা চেষ্টা করলে পারবা। এটা আমি ইন জেনারেল হচ্ছে অ্যাডমিশনে স্টুডেন্টদের দেখাই, যদি কখনো দিয়ে দেয়, না দিলেও এটা হচ্ছে নিজের করে ভালো লাগে এই জন্য দেখাই। তাহলে দেখো এই কার্বনে একটা কি আছে p অরবিটাল, এই কার্বনেও p অরবিটাল, এটা তো p অরবিটাল, এটা তো p অরবিটাল, তাই না? এরপর তোমাদের কি করতে বলেছি, উপরের সাথে উপর যুক্ত করবা,
নিচের সাথে নিচ যুক্ত করবা, উপরের সাথে উপর, নিচের সাথে নিচ, উপরের সাথে উপর, নিচের সাথে নিচ, উপরের সাথে উপর, নিচের সাথে নিচ। এই যে দেখো, তাহলে কি হয়ে গেল? ডিলোকালাইজেশন বা সঞ্চারণশীলতা। এবং এটা বেনজিন অণুর জন্য কি অরবিটাল সংকরণ চিত্র। বুঝে গেছে জিনিসটা? এবার আমি তোমাদের ডাইপোল মোমেন্টটা একটু করে দেখিয়ে দিচ্ছি। এর আগে বুয়েটে যে কোয়েশ্চেনটা আসছিল ওইটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের অণু নন পোলার কেন। একটু পজ দিয়ে এটা হচ্ছে একে নেওয়ার ট্রাই করে ফেলো, এটা হচ্ছে চেষ্টা করলে পারবা। এবার আমি যেটা ইম্পর্ট্যান্ট বিষয় এটাতে আসি, ডাইপোল মোমেন্ট জিনিসটা কি। ডাইপোল মোমেন্ট দিয়ে আমরা বুঝি কোনো একটা যৌগ পোলার নাকি অপোলার। পোলার বা অপোলার মানে কি? পোল মানে কি? পোল মানে হচ্ছে পজিটিভ চার্জ এবং কি নেগেটিভ চার্জ থাকে, তাই না? তখন কি হয়ে যায়? দুইটা পোল ক্রিয়েট হয়। তাহলে বুয়েটে যে কোয়েশ্চেনটা আসছিল কার্বন ডাইঅক্সাইড কেন বলছে নন পোলার। আমরা জানি অক্সিজেনের তরিণাত্মকতা কার্বনের চেয়ে কি অনেক বেশি। দ্যাট মিনস অক্সিজেন কি হয়ে যাবে? নেগেটিভলি ডেল মাইনাস হয়ে যাবে না? দ্যাট মিনস ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে রাখতে চাইবে। আবার এর ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে বলো তো? পজিটিভলি চার্জ কার্বন। আবার এটাও কি হয়ে যাচ্ছে? অক্সিজেন নেগেটিভ, তাই না? দ্যাট মিনস এই যৌগ তো দেখে মনে হচ্ছে পোলার, কিন্তু এটা কেন নন পোলার হচ্ছে এটাই বুয়েটে জিজ্ঞেস করেছে। প্রত্যেকটা বন্ড কিন্তু পোলার। এই কার্বন অক্সিজেন কি পোলার, এই কার্বন অক্সিজেনও কি পোলার। পোলার যদি হয়, এই যদি অক্সিজেন ইলেকট্রনকে নিজের দিকে টেনে রাখে, ওই ক্ষেত্রে এখানে আমরা একটা সাইন ইউজ করি, এই যে এই ভেক্টর একটা সাইন। দ্যাট মিনস ও কী করছে বলো তো? টেনে রাখছে। আবার এও কি করছে? সমানভাবে, তাই না? দুইটাই অক্সিজেন না? দ্যাট মিনস কী করছে? এও কার্বনের ইলেকট্রনকে নিজের দিকে সমানভাবে টেনে রাখছে। তাহলে এইদিকে একটা টান, এইদিকে একটা টান, দুইটা মিলে কি হয়ে যাবে? সমান যেহেতু সরি দেখো, দুইটাই যেহেতু সমান, তাহলে কি হয়ে যাবে বলো তো? মিউ, আমরা এই টার্মটা ইউজ করেছিলাম, মিউ নেট ইকুয়াল কি হয়ে যাবে? 0। সেই জন্য এই যৌগটা কি হয়? নন পোলার হয়। এই যৌগটা নন পোলার। নন পোলার মানে বুঝেছো? পোলার মানে হচ্ছে পোল। এই যৌগের মধ্যে পোল আছে, বাট এটা টোটাল, এটা কি ডাইপোল মোমেন্ট। এই যে ডাইপোল টোটাল ডাইপোল মোমেন্ট কি হয়ে যাচ্ছে? এই যৌগটার জন্য 0। এই যৌগটার জন্য যদি তোমাকে পোলার বলতে হলে অবশ্যই দেখতে হবে মিউনেট 0 হয় নেই কি না এটা দেখতে হবে। যদি 0 হয়ে যায় তাহলে এটা অবশ্যই কি হবে? নন পোলার হবে। যেমন ধরো কি পানির ক্ষেত্রে তোমাকে বললো, পানির ক্ষেত্রে কি আছে? এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, তাই না? এখানে লোন পেয়ার আছে, এখানে লোন পেয়ার। যেহেতু আমি যৌগের আকৃতি এঁকেছি, আমি লোন পেয়ার দেখানোর আমার নিয়ম নেই। চাইলে দেখাতে পারি, বাট ওইটা কি আমরা বলতে পারবো না যৌগের আকৃতি। দ্যাট মিনস এটা কি হয়ে গেছে? বি শেপড হয়ে গেছে না? বি শেপটা কই থেকে আসছে? পানির অণুর আকৃতি যদি আমাদের বলে, তাহলে পানির অণুর ক্ষেত্রে এক্স ইকুয়াল কি হবে? দেখো তো, অক্সিজেন সেন্ট্রাল অ্যাটম, এর বাইরে ইলেকট্রন আছে কয়টা? 6টা। দ্যাট মিনস 6 প্লাস 2 কেন? মনোভ্যালেন্ট কয়টা আছে? 2টা। নেগেটিভ বা পজিটিভ চার্জ কিছু নেই। দ্যাট মিনস 4 মানে কি? sp3। যদি sp3 হাইব্রিডাইজড হয়, এটা শেপ হওয়া উচিত ছিল কি? এই যৌগের শেপ হওয়া উচিত ছিল, শেপ না আসলে জ্যামিতিক গঠন হওয়া উচিত হচ্ছে কি? অক্সিজেনের চারপাশে কয়টা জায়গা? 1টা 2টা 3টা 4টা, 4 জনের জায়গা। দ্যাট মিনস চতুস্থলকীয় বা টেট্রাহেড্রাল হওয়ার কথা ছিল, বাট এখানে আছে কয়টা? লোন পেয়ার, 2টা লোন পেয়ার। তাহলে 2টা লোন পেয়ার হলে আমরা তো লোন পেয়ারগুলো দেখাবো না। ধরো এখানে লোন পেয়ার দেখালাম, এখানে লোন পেয়ার, এগুলো দেখাইনি। তাহলে কি হয়ে গেল? এটা ভি শেপ। দ্যাট মিনস এখানে এসে যুক্ত হয়েছে কি? হাইড্রোজেন। হাইড্রোজেন কীভাবে আসছে আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। চতুস্থলক দেখিয়েছিলাম আমরা এইভাবে, তাই না? এখন যদি এখানে অক্সিজেন হয়, এর চারপাশে দুই দিকে আছে কে? হাইড্রোজেন। আর এখানে ব্লু পেন দিয়ে আমরা যেগুলো মার্কারগুলো দেখো, যেগুলো ব্লু, এগুলো দিয়ে আমি বুঝাচ্ছি লোন পেয়ার। তাহলে এখানে লোন পেয়ার আছে, এখানে লোন পেয়ার আছে। এটা হচ্ছে ওর কি? জ্যামিতিক গঠন। জ্যামিতিক গঠন কি আছে? এখনও চতুস্থলকীয় আছে, বাট হাইড্রোজেন যুক্ত হয়েছে কয়টা? 2টা হাইড্রোজেন যুক্ত হলে এই যে দেখো, এখানে একটা ছোট হাইড্রোজেন, এখানে একটা ছোট হাইড্রোজেন। তাহলে যৌগের আকৃতি যদি জিজ্ঞেস করে আমরা লোন পেয়ার বলতে পারবো? লোন পেয়ার বলতে পারবো না। লোন পেয়ার বলতে না পারলে আমি লোন পেয়ার এখান থেকে নাই করে দিচ্ছি। এই যে একটা লোন পেয়ার নাই করে দিলাম, আর একটা লোন পেয়ার নাই করে দিলাম। তাহলে এই যৌগটার এখন কি হয়ে গেছে? এই শেপ হয়ে গেছে। এই শেপটা কোন শেপ? ভি শেপ। অনেকে বলা হচ্ছে উল্টা ভি শেপ। তখন লোন পেয়ারগুলো কি হয়ে যায়? লোন পেয়ারগুলো তো এখানেই আছে। এই যে দেখো লোন পেয়ার, দেখো দেখাচ্ছি এটা, তাই না? লোন পেয়ারগুলো তো আছে, বাট এগুলো তো আমরা যৌগের আকৃতি যখন জিজ্ঞেস করবে তখন আমি লোন পেয়ারকে দেখতে পারবো না। দ্যাট মিনস ওকে আমি কাউন্ট করতে পারবো না। তাহলে আমি এগুলো তো দেখছি না, আমি দেখছি শুধু কি? এই 2টা, তাই না? এবার দেখো
আরেকটা বিষয় তোমাদের বলতে ভুলে গেছি, যদি লোন পেয়ার থাকে তাহলে এদের মধ্যে বিকর্ষণ কি হবে, বেশি হবে। যদি বিকর্ষণ বেশি হয়, আগে এখানে বন্ড অ্যাঙ্গেল ছিল কত করে 109.5 ডিগ্রি করে, বাট এখন কি হয়ে যাবে, লোন পেয়ার আরও বেশি এগুলোকে কি করবে, প্রেশার দিবে না। দ্যাট মিনস এই বিকর্ষণটা, এই দুই জনের যে বিকর্ষণ আছে এর চেয়ে এই বিকর্ষণটা বেশি, এই বিকর্ষণটা এর চেয়ে বেশি। তাহলে দেখো তো এই দুইজনকে যত পরিমাণ বিকর্ষণ করছে, এই দুইজন আরও বেশি কি করছে, বিকর্ষণ করছে। কেন? কারণ এটা কি লোন পেয়ার। তাহলে আরও যদি বেশি বিকর্ষণ করে কি করবে দেখো তো, এটাকে চাপ দিবে না, এটাকে চাপ দিয়ে কি করে ফেলবে, আরও চাপাই ফেলবে। চাপাই ফেললে কি হয়ে যাবে, আগে বন্ড অ্যাঙ্গেল ছিল 109.5 ডিগ্রি বা 109 ডিগ্রি 28 মিনিট, এখন এটা কমে গিয়ে দুইটা যেহেতু লোন পেয়ার আছে 104.5 ডিগ্রির মতো হয়ে যায়। বুঝে যাচ্ছে লোন পেয়ার থাকলে কেন বন্ধন কোণ কমে যায়। এর কারণ হচ্ছে বন্ড পেয়ার লোন পেয়ার বিকর্ষণ, বা লোন পেয়ার বিকর্ষণ লোন পেয়ার বন্ড পেয়ারের চেয়ে বেশি, এবং এই বিকর্ষণটা কি বন্ড পেয়ারের চেয়ে বেশি। এখানে বন্ড পেয়ার বিকর্ষণ আছে, এখানে বন্ড পেয়ার লোন পেয়ার আছে, এখানে লোন পেয়ার বিকর্ষণও আছে। দ্যাট মিনস এই বন্ধন কোণটা কি হয়ে যাবে, 109 ডিগ্রি হবে না, এর চেয়ে কমে লেস দেন 105 ডিগ্রি, এটা হয়ে যায় হচ্ছে কত 104.5 ডিগ্রির মতো। যেটা পড়াচ্ছিলাম এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট। তাহলে দেখো তো এই যোগের জন্য ডাইপোল মোমেন্ট হবে কি না। দ্যাট মিনস এই যোগটা কি পোলার নাকি এই যোগটাও কি অপোলার। আমরা জানি হচ্ছে পানি একটা পোলার যোগ। দ্যাট মিনস পানির মধ্যে এই অক্সিজেন কি হয়ে যায়, নেগেটিভলি চার্জড, এগুলো হয়ে যায় পজিটিভলি চার্জড। আমরা পড়াচ্ছি ডাইপোল মোমেন্ট, তাই না। এবার দেখো তাহলে হাইড্রোজেনের যে ইলেকট্রনগুলো আছে এগুলোকে কে টানছে, অক্সিজেন নিজের দিকে টানছে, এখানে কোনো ঝামেলা আছে। এই যে দেখো হাইড্রোজেনের যে ইলেকট্রনগুলো আছে এগুলাকে ও নিজের দিকে টানছে বলে ও কি হয়ে যাচ্ছে, নেগেটিভ। আবার দেখো তো এখানে কি আছে, লোন পেয়ার আছে। লোন পেয়ার কীভাবে আছে, এইভাবে একটা ছোট করে দেখাই কেন, আমাদের বেসে কয়টা ছিল, চতুস্থলকীয় স্ট্রাকচার যদি হয় বেসে থাকে কয়টা, 3টা, আর উপরে একটা থাকে এইভাবে। তাহলে আমরা যদি এই পাশ থেকে দেখি, দেখো তো দুইটা আছে কি বড়, আর একটা কি দেখা যাচ্ছে, ছোট দেখা যাচ্ছে না। সেই জন্য এটাকে আমরা কি করে দেখাচ্ছি, ছোট করে দেখাচ্ছি। এই যে দেখো লোন পেয়ার দুইটাকে আমি কি করে দেখিয়েছি, একটা উপরে দেখিয়েছি আর একটা কি ভিতরে, এই যে ধরো এই অবস্থায় আছে, ছোট করে আছে, এটা দেখিয়েছি। তাহলে এই লোন পেয়ারগুলো নিজের দিকেই কি করছে, ইলেকট্রনকে টানছে। দ্যাট মিনস এই ডিরেকশনটা যখন দিবে, এই ডিরেকশনটা হবে H প্লাসের যার তড়িৎ ঋণাত্মকতা কম তার থেকে যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি তার দিকে। যেমন দেখো কার্বন থেকে কার দিকে, অক্সিজেনের দিকে। এখানে হাইড্রোজেন থেকে কার দিকে, অক্সিজেনের দিকে। আর যদি লোন পেয়ার থাকে এই ডিরেকশনটা হবে এরকম। তাহলে দেখো তো এই দুইটা যাচ্ছে আর এটা কি হবে এদিকে, এটা তো আরেকটা প্লেনে, তাই না, ভিতরের দিকে অন্য একটা ডিরেকশনে। তাহলে এই সবগুলো যখন যোগ করবা এই দুইটা মিলে কি হবে, আরেকটা রেজাল্টেন্ট পাবো আমরা। এটাও কি দেখা যাচ্ছে, নিঃসন্দেহে আরেকটা কি ভেক্টর। তাহলে এই সবগুলো মিলে কি থাকবে, এর মিউ নেট থাকবে, মানে নট ইকুয়াল 0। তাহলে এটা কি হবে, পোলার যৌগ। দ্যাট মিনস তোমাকে যদি ব্যাখ্যা করতে বলে পানি পোলার, তাহলে এর ডাইপোল মোমেন্ট কি না, 0 না। আর একটা বিষয় হচ্ছে যদি কোনো যৌগের মধ্যে লোন পেয়ার থাকে, যেমন দেখো তো এখানে লোন পেয়ার আছে না, ওই ক্ষেত্রে ম্যাক্সিমাম যৌগের ক্ষেত্রেই দেখা যায় হচ্ছে যদি লোন পেয়ার থাকে এর ডাইপোল মোমেন্ট কি হয় না, 0 হয় না। দ্যাট মিনস যৌগটা কি হয়ে যায়, পোলার হয়ে যায়। কিন্তু যদি লোন পেয়ার 0 হয় এবং তার সাথে যুক্ত পরমাণু সবগুলো একই হয়, যেমন PCl5 এর লোন পেয়ার 0 এবং এখানে যুক্ত 5টা ক্লোরিনে কি একই রকম, এর মানে এটা অবশ্যই কি হবে, নন পোলার বা কি অপোলার। এবার দেখো তোমাদের আরেকটা এক্সাম্পল আমি একটু দেখিয়ে দিই। যেমন ধরো CH4 যদি বলে, তাহলে এখানে কি আছে, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। এই যৌগটা কি পোলার নাকি অপোলার যদি তোমাকে জিজ্ঞেস করে, ফার্স্ট বিষয় হচ্ছে এখানে কি নেই, কোনো লোন পেয়ার নেই, এবং কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন সবগুলাই তো হাইড্রোজেন। দ্যাট মিনস এটা কি হবে, অপোলার। আর এটার মিউ নেট বা ডাইপোল মোমেন্ট কি হবে, 0। ডাইপোল মোমেন্ট কেন 0 হবে, এইটা থেকে বোঝার জন্য আমাদের সুবিধা হবে যদি আমরা BCl3 এর স্ট্রাকচারটা দেখি। BCl3 এর ক্ষেত্রে দেখো বোরন ট্রাইক্লোরাইড না, এও ইলেকট্রন টানছে, এও ইলেকট্রন টানছে, এও ইলেকট্রন টানছে। এবার দেখো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। তাহলে এটাকে আমরা নাম দিলাম, ধরো যেহেতু টান সবগুলো সমান, মিউ, এটাকে নাম দিলাম কি আরেকটা মিউ। তাহলে এই দুইটার লব্ধি কোন দিক বরাবর হবে, এদিক বরাবর হবে। দুইটাই যেহেতু সমান, এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কত করেছিল, 120 ডিগ্রি করে। দ্যাট মিনস কি হয়ে যাবে, রেজাল্টেন্ট মিউ এর স্কয়ার সমান কি হবে, মিউ স্কয়ার প্লাস 2 মিউ1 মিউ2 কস কি 120 ডিগ্রি, তাই না। দ্যাট মিনস এটা কি হয়ে যায়, মিউ স্কয়ার 2 মিউ1 মিউ2, এটা -½ হয়ে যায়।
মিউ ওয়ান মিউ টু তো দুইটাই সমান, তাহলে এটা কি আসে দেখো তো, রেজাল্টেন্টটাও আসে মিউ এর স্কয়ার, দ্যাট মিনস মিউ রেজাল্টেন্ট ইকুয়াল মিউ। তাহলে এখানেও মিউ আছে, এর অপোজিটেও কি আছে, সিএল আছে, দ্যাট মিনস কি সমপরিমাণ। এখানে যে রেজাল্টেন্ট বা লব্ধি মিউটা আসছে এটা কি হয়ে যাচ্ছে, এদিকে মিউ সমান, তাহলে টোটাল মিউ নেট বা টোটাল যে ডাইপোল মোমেন্টটা আছে এটা কি হয়ে যাচ্ছে, জিরো। জিরো হওয়া মানে এই যৌগটা অবশ্যই কি হবে, নন পোলার বা অপোলার। CH4 এ দেখো তো সব দিকেই তো কি হয়ে যাচ্ছে, টান সমান, দ্যাট মিনস এই যৌগটা কি হবে, লোন পেয়ারও জিরো এবং কি অপোলার হবে, সব দিকে টান সমান। বাট তোমাকে যদি একটা সিএল দিয়ে দিত তাহলে কি হতো দেখো তো, সিএল হলে এটা তো ডিরেকশনই চেঞ্জ হয়ে যেত, এতক্ষণ পর্যন্ত কার্বনের বেশি, সেই জন্য কার্বনের কাছ থেকে টানছিল, এখন সিএল কার্বন থেকে টানতে থাকবে, তাই না? তাহলে এগুলোও যাচ্ছে, আবার এদিকে ও টান আছে, তাহলে কি টোটাল একটা টান আছে, দ্যাট মিনস ডাইপোল মোমেন্ট আছে। ডাইপোল মোমেন্ট যদি থাকে এই যৌগটা কি হবে, পোলার হবে। এবার আমরা NH3 এর জন্য যদি দেখি, তাহলে দেখো তো NH3 একটা কি আছে, লোন পেয়ার আছে, এখানে হাইড্রোজেন আছে তিনটা। একটা ছোট করে লিখছি, কেন ছোট করে লিখছি এর আগেও আমি দেখিয়েছি, এর কারণ একটা হচ্ছে এই যে দেখো সামনে থেকে দেখলে মনে হবে কি হিসেবে আছে, একটু ছোট, তাই না? এটা হচ্ছে এইভাবে, আর এখানে কি আছে, লোন পেয়ার। তাহলে দেখো তো তিনটা হাইড্রোজেনের যে টান ছিল এগুলো তো সমান ছিল, বাট এখানে লোন পেয়ার তো আরেকটা টান দিচ্ছে, দ্যাট মিনস এই যৌগটার কি আছে, ডাইপোল মোমেন্ট আছে, যৌগটার ডাইপোল মোমেন্ট আছে, দ্যাট মিনস যৌগটা কি হবে, পোলার হবে। দ্যাট মিনস এখানে এর আরেকটা টান আছে, টান হচ্ছে লোন পেয়ারের দিকে, আর এগুলো টানছে এই পাশ থেকে, তাহলে এটার মিউ নেট নট ইকুয়াল জিরো, নট ইকুয়াল জিরো, দ্যাট মিনস এই যৌগটা কি হবে, পোলার। Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.